সালাম। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমি স্লাইড শেয়ার করি। তো আজকে আমাদের জি আজকে আজকে টপিকস হচ্ছে অ্যানালাইজিং অ্যানালাইজ অ্যানালাইজ দ্য মার্কেট এনভায়রনমেন্ট। তো এখানে পাঁচটা অবজেক্টিভ আছে এই চ্যাপ্টারের বা এই টপিকস এর উপর। মূলত হচ্ছে চারটা অবজেক্টিভ। সেটা হচ্ছে দ্য মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে ডেমোগ্রাফিক অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট। টোটালি এই সবগুলো হচ্ছে আপনার মার্কেটিং এনভায়রনমেন্ট। মার্কেটিং নিয়ে যখন কাজ করা লাগবে তখন এই ধরনের এনভায়রনমেন্ট নিয়ে নলেজ থাকতে হবে মার্কেটার্সদের। থার্ড নাম্বার হচ্ছে দ্য ন্যাচারাল অ্যান্ড টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। চার নাম্বার হচ্ছে পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল এনভায়রনমেন্ট। And last but not least, responding the marketing environment. Okay, moving on. Okay, so a company's marketing environment consists of the actors and forces outside marketing that affect marketing management's ability to build and maintain successful relationship with target markets. যারা মার্কেটার্স তাদের মূলত হচ্ছে তাদের কাস্টমারকে রিচ করতে হলে, কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হলে মার্কেটিং এনভায়রনমেন্ট সম্বন্ধে তাদের জানতে হবে। আর সেটা মূলত হচ্ছে আপনার মার্কেটিং ইনসাইড এবং আউটসাইড। মূলত আউটসাইড ফ্যাক্টর গুলাই মূলত এখানে ইনফ্লুয়েন্স করে বেশি। তো সেখানে মাইক্রো এনভায়রনমেন্ট যদি বলি, the actors close to the company that affect its ability to serve its customers, the company, suppliers, marketing intermediaries, customer markets, competitors, and publics. So these stakeholder are the micro environment, যারা হচ্ছে খুব ক্লোজলি কোম্পানির সাথে কাজ করে, খুব ক্লোজ রিলেশনশিপ আছে। সেটার মধ্যে কি হতে পারে? সাপ্লায়ার হতে পারে, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ হতে পারে, যেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল হতে পারে, তারপরে কাস্টমার মার্কেট হতে পারে, কাস্টমার কোন মার্কেট নিয়ে কাজ করে, তারপর হচ্ছে কম্পিটিটরস এন্ড পাবলিকস। আর ম্যাক্রো এনভায়রনমেন্ট কি বলছে? ম্যাক্রো এনভায়রনমেন্ট হচ্ছে দ্য লার্জ সোসিয়েটাল ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য মাইক্রো এনভায়রনমেন্ট। সেক্ষেত্রে কি হতে পারে? ডেমোগ্রাফিক, ইকোনমিক, ন্যাচারাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফোর্সেস। আচ্ছা, মাইক্রো এনভায়রনমেন্ট যেটা আমরা অলরেডি বলছি, মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে কি কি আছে? কোম্পানি আছে, সাপ্লায়ার্স আছে, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ আছে, দেন আছে হচ্ছে কম্পিটিটরস, তারপর হচ্ছে পাবলিকস, কাস্টমার্স। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবে কনজিউমার আর কাস্টমারের মধ্যে পার্থক্য কি? এনিবডি?
What is the difference between customer and consumer? চেষ্টা করেন কিছু একটা বলতে। কনজিউমার মেবি স্যার উৎপাদনকারী আর কাস্টমার মেবি ভোক্তা, এমন। সরি, আবার বলেন তো। উৎপাদনকারী, কনজিউমার হচ্ছে উৎপাদনকারী আর কাস্টমার হচ্ছে ভোক্তা। আহ, দুটাই তো ভোক্তা না? দুটাই তো ভোক্তা হওয়ার কথা। জি স্যার, দুইটাই ভোক্তা। এর মধ্যে স্যার কনজিউমার হচ্ছে স্যার ফাইনাল যারা স্যার যে কনজাম্পশনটা করে তারা হচ্ছে কনজিউমার। কাস্টমার তো কাস্টমার সে পারচেস করতে পারে আবার সেলও করতে পারে। এক্স্যাক্টলি। কনজিউমার হচ্ছে আপনার একদম আলটিমেট কাস্টমার, মানে যে ইউজ করবে, আলটিমেট কাস্টমার। কনজিউমার কিন্তু কাস্টমার, কিন্তু সে আলটিমেট কাস্টমার, একদম ফাইনালি সে পারচেস করবে। এন্ড ইউজার আপনার প্রোডাক্ট আর সার্ভিসটা টোটালি যে হচ্ছে এনজয় করবে, দ্যাট ইজ কল্ড আপনার কনজিউমার। আর এর মাঝে যে যারা আছে, ট্রেডিং করে, ডিস্ট্রিবিউটর আছে, তারপর ভেন্ডর আছে, রিটেইলার আছে, এরা কি নিজে ভোগ করার জন্য এটা ইয়ে করে? নো, এরা হচ্ছে আলটিমেট কনজিউমারের জন্যই জিনিসটা পারচেস করতেছে, কনজিউম করতেছে। সো দে আর কাস্টমার্স অ্যান্ড দ্য আলটিমেট customer who are the end user of the product or service, that those are called consumer. So এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটেম্প নেওয়ার জন্য একজন অ্যাটেম্প নিয়েছেন, আরেকজন একজন যিনি বলছেন আসলে দুটাই কিন্তু কনজাম্পশনের পর্যায়ে পড়ে। তৈরি করে তো হচ্ছে ম্যানুফ্যাকচারার, রাইট? বা যোগান দেয় হচ্ছে ট্রেডার। আমি একটু মানে আমার এইচএসসি পর্যন্ত সায়েন্স ছিল, তো ওই জন্য আমি হচ্ছে বাংলাটাকে মানে যেমন কনজিউমারের বাংলাটা কি সরাসরি ওটা আমার মাথা থেকে সহজে আসে না। আপনারা হয়তো যারা ইন্টারমিডিয়েটে বা ম্যাট্রিকে আপনাদের ছিল, কমার্স ছিল, তারা হয়তো ইজিলি পারবেন আর কি। সো ভুল হলে মাঝে মধ্যে একটু বলে দিবেন যে এই জিনিসটা আসলে এইভাবে হবে। সো মাইক্রো এনভায়রনমেন্ট কোম্পানি কি বলতেছে? কোম্পানি তো জানেনি এটার টোটালি হচ্ছে ইম্প্যাক্ট পড়ে, যে স্টেক হোল্ডার, এগুলা সবাই কিন্তু স্টেক হোল্ডার, ঠিক আছে? তো কোম্পানির স্টেক হোল্ডার কারা? সেটা হচ্ছে in designing marketing plans, marketing management takes other company groups into account, groups such as top management, finance, research, development, purchasing, operations, human resource, accounting. So আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে, টপ ম্যানেজমেন্ট হতে পারে, ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হতে পারে, আর&ডি ডিপার্টমেন্ট হতে পারে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট হতে পারে, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট হতে পারে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হতে পারে। সো এই ডিপার্টমেন্টে যে যারা আছে, যেসব এমপ্লয়ি আছে বা এই ডিপার্টমেন্টে যারা কাজ করে, তাদের সবাই কিন্তু কাইন্ড অফ একটা মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে আছে, এমনকি এদের অ্যাকশন গুলা কিন্তু আছে আপনার মার্কেটিং ইয়েটাকে ইম্প্যাক্ট এফেক্ট ফেলে, ঠিক আছে? সাপ্লায়ার্স ফ্রম অ্যান ইম্পর্টেন্ট, সাপ্লায়ার্স অবশ্যই আপনারা জানেন, সাপ্লায়ার্স ফ্রম অ্যান ইম্পর্টেন্ট লিঙ্ক ইন দ্য কোম্পানিজ ওভারঅল কাস্টমার ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? মার্কেটিং ম্যানেজার মাস্ট ওয়াচ সাপ্লাই অ্যাবিলিটি অ্যান্ড কস্ট। Most marketers today treat their suppliers as a partner in creating and delivering customer value. This is the last line. Last লাইনটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, কাস্টমার ভ্যালু। আমরা এর আগের চ্যাপ্টার পড়ে আসছি না যে কাস্টমার ভ্যালু কিভাবে ক্রিয়েট করতে হবে। সো সরি, একটা কল আসছিল। লাস্ট লাইনটা আমি যেটা বলছি, মোস্ট মার্কেটার্স টুডে ট্রিট সাপ্লায়ার্স এজ এ পার্টনার। সো নট অনলি হচ্ছে আপনার সাপ্লায়ার্স, আমি আস্তে আস্তে যাব, ঠিক আছে?
সেটা মার্কেটিং ইন্টারমিডিয়েটস যদি আপনি অ্যাজ এ পার্টনার হিসেবে ট্রিট করেন, আপনার যখন কোনো স্টেক হোল্ডারকে আপনার পার্টনার হিসেবে ট্রিট করবেন, সে কিন্তু তার মানে কোম্পানির প্রতি তার বিলঙ্গিংনেস বা তার অ্যাটেনশনটা অন্যভাবে ক্রিয়েট হয়। এই সাপ্লায়ারকে যদি আপনি যে তাকে পার্টনার হিসেবে, বিজনেস পার্টনার হিসেবে আপনি তাকে ট্রিট করেন, নট অনলি সাপ্লায়ার, তখন কি হবে, সে কিন্তু ওনারশিপ নেবে। আর যখনই ওনারশিপ নেবে তখন কিন্তু সে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবে, এমনকি লো কস্টে, আপনি যেটা চাচ্ছেন লো কস্টে কোয়ালিটি মেনটেন করে একটা মার্জিনাল একটা প্রোডাক্ট ম্যাটেরিয়াল আপনাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আর দেন নেক্সট হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। ইন্টারমিডিয়ারিজ এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনে যারা আপনার হেল্প করে, অথবা আপনার ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটর আছে, সেটা আমরা পরে যাই। তো মার্কেটিং ইন্টারমিডিয়েট হেল্প দ্য কোম্পানি প্রমোট, সেল এন্ড ডিস্ট্রিবিউট ইটস প্রোডাক্ট টু ফাইনাল বায়ার্স, রাইট? সেটা আপনার রিটেলার, ভেন্ডর, দেন হতে পারে আপনার ডিস্ট্রিবিউটর, হুএভার, এনিবডি। সো এটা এখানে কি বলছে, দে ইনক্লুড রিসেলার, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্মস, মার্কেটিং সার্ভিস এজেন্সিজ এন্ড ফাইন্যান্সিয়াল intermediaries. আচ্ছা, marketing intermediaries form an important component of the company's overall value delivery network. Thus, today's marketers recognize the importance of working with their intermediaries as partners. আমি আবার বলছি না, rather than simply as channel, তারা যদি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে তাদেরকে ট্রিট না করে অ্যাজ এ পার্টনার হিসেবে, বিজনেস পার্টনার হিসেবে ট্রিট করা হয়, তখন কিন্তু আপনার পারফরমেন্স অনেক স্মুথ হয়ে যায়। তো একজন ডিস্ট্রিবিউটরকে আপনি যদি বিজনেস পার্টনার হিসেবে আপনি ট্রিট করেন, তাকে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এ তাকে ইনভলভ করান, তখন কিন্তু সে তার পারফরমেন্সটা অনেক হাই হবে, এবং তখন কিন্তু আপনার কাস্টমারের কাছে আপনি খুব ইজিলি পৌঁছে দিতে পারবেন, রিচ করতে পারবেন। কম্পিটিটরস, অবশ্যই কম্পিটিটরস কিন্তু এক ধরনের স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার্স আর দোজ পার্সন অর এন্টিটি, যে কোনো কিছু হতে পারে যারা হচ্ছে কোম্পানির প্রতি ইন্টারেস্ট থাকে, রাইট? নাকি স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? কোনো আইডিয়া আছে? আমি তো বলেই দিলাম, এগুলো কিন্তু আসে, ছোটখাটো কোশ্চেন আসে বা এমসিকিউ আসে। স্টেক হোল্ডার্স হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপ হতে পারে, এন্টিটি হতে পারে, যেটা হচ্ছে আপনার যে কোনো বিজনেস আউটকামে ডিসিশন মেকিং যাদের ইনফ্লুয়েন্স এফেক্ট করে, তারা স্টেক হোল্ডার হতে পারে। স্টেক হোল্ডার ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে আপনার যারা এমপ্লয়ি হতে পারে, ইন্টারনাল যদি থার্ড পার্টি কোনো ইয়ে ইনভলভ হতে পারে, আদার কনসার্ন, একই কোম্পানির আদার কনসার্ন হতে পারে, সো দে আর ইন্টারনাল। তারপরে ওনার্সরা, শেয়ার হোল্ডার্সরা হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার। এক্সটার্নাল হোল্ডার হচ্ছে আউটসাইড দ্য অর্গানাইজেশন, লাইক হতে পারে কাস্টমার, হতে পারে সাপ্লায়ার, হতে পারে ইনভেস্টর, হতে পারে তারপরে গভর্নমেন্ট হতে পারে, রেগুলেটরি এজেন্সি হতে পারে, তারপরে মিডিয়া হতে পারে, যে কোনো কমিউনিটি, অল আর স্টেক হোল্ডার। সো কিন্তু আপনার পরীক্ষা হলে চলে আসতে পারে যে একটা এক্সাম্পল দিয়ে এটা বলে দিতে পারে যে who are the external stakeholder বা who are the internal stakeholder. Excuse me. So computer কি বোঝাচ্ছে এখানে? The marketing concept states that to be successful a company must provide greater customer value and satisfaction than its competitors. So এটা হচ্ছে সিম্পল নলেজ না? আপনি যখন মোবাইল কিনতে যাবেন, সেই ধরুন আপনি
অ্যাপল ফোনটা পছন্দ করেন সব সময়, ঠিক আছে, আপনি লয়াল কাস্টমার তাদের। বাট অ্যাপলের চেয়ে ভালো আপনার ফিচার প্রোভাইড করতেছে ওই সময়ে, ধরেন স্যামসাং দিচ্ছে অথবা ওয়ানপ্লাস দিচ্ছে, তো তখন কিন্তু আপনি প্রোডাক্টটা সুইচ করে ফেলবেন, আপনি ওয়ানপ্লাস বা স্যামসাং কিনবেন, ঠিক আছে, সেম দামের মধ্যে যে স্যামসাং অথবা ওয়ানপ্লাসের একটা মডেল ভালো অফার দিচ্ছে, বা সেম রেজলিউশন সেম ক্যারেক্টারিস্টিকে আপনার হাফ প্রাইসে অন্য একটা কোম্পানি স্যামসাং অথবা ওয়ানপ্লাস আপনাকে অফার করছে। সো আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমি সেম জিনিস পাচ্ছি এই মোবাইল থেকে, এটার ইউজার অনেক ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে আপনার প্লাস হচ্ছে আপনার কস্ট কম। সো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাক্ট সুইচ করে ফেলবেন। সো আপনি কিন্তু চাইবেন যে কম্পিটিটরস, মানে ওয়ানপ্লাস বলেন স্যামসাং বলেন তারা কিন্তু চিন্তা করবে যে আসলে কম্পিটিটর কি দিচ্ছে একটা ডিজায়ার্ড কাস্টমারকে, যে আপনার কাস্টমারকে আপনি যাকে টার্গেট করছেন সেই কাস্টমারকে আদার্স কম্পিটিটর কি দিচ্ছে আপনি হচ্ছে, মানে তার চেয়ে কিন্তু ওই কম্পিটিটর চেয়ে ডিস্টিংগুইশড বা ইন্ডিভিজুয়াল, মানে আই এম সরি, মানে ডিফারেন্সিয়েট কিছু দিচ্ছেন কিনা, এটা কিন্তু মূলত হচ্ছে আপনার প্রোডাক্টটাকে অ্যাট্রাক্ট করবে। সো কম্পিটিটর সম্বন্ধে যদি আপনি স্টাডি না করেন, কম্পিটিটর সম্বন্ধে আপনার নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনার এই এই ইয়াতে অনেক অনেক ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা সাকসেসফুল হবে না। So thus marketer must do more than simply adapt to the needs of the target customers. They also must gain strategic advantage by positioning their offering strongly against competitors' offerings in the mind of customers. ঠিক আছে, সো আর পাবলিকস কি বলতেছে, the company's marketing environment also include various publics. A public is any group that has an actual or potential interest in or impact on an organization ability to achieve its objective. We can identify seven types of publics: financial publics, media publics, governmental publics, citizen action publics, internal publics, general publics, local publics. So আমি একটু আগে যেগুলা বলছি যে ইন্টারনাল এক্সটার্নাল স্টেক হোল্ডার মধ্যে এই পাবলিক সেটার মধ্যেই পড়ে। আর কাস্টমার তো আপনারা জানেনই, কাস্টমার তো কাস্টমারই, ঠিক আছে। কাস্টমার মধ্যে আপনার ট্রেডার হতে পারে, কাস্টমার মধ্যে কিন্তু কর্পোরেট কাস্টমার হতে পারে। আপনি হয়তো বা এমন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আছেন যেটা হচ্ছে আপনার কাস্টমার কিন্তু ট্রেডার হতে পারে, আবার আপনি এন্ড ইউজারের কাছেও কিন্তু আপনি, যেমন রহিমা ফুজের ব্যাটারি, তারা কিন্তু মানে ভ্যান্ডরের কাছেও কিন্তু সরি ভ্যান্ডরের কাছেও কিন্তু আপনার প্রোডাক্ট দিচ্ছে, আবার কিন্তু সরাসরি কাস্টমারের কাছেও বিক্রি করতেছে নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে। একই কিন্তু কর্পোরেটের কাছেও কিন্তু প্রোডাক্ট সেল করতেছে। এতক্ষণ গেলে হচ্ছে মাইক্রো মাইক্রো এনভায়রনমেন্ট। তো মাইক্রো এনভায়রনমেন্টটা হচ্ছে ভেরি ক্লোজ টু দা মাইক্রো এনভায়রনমেন্টটা হচ্ছে ওই ফ্যাক্টরস গুলা বা অ্যাক্টরস গুলা যারা হচ্ছে কোম্পানির খুব ক্লোজলি থাকে, এমনকি যে কোনো ডিসিশন মেকিং এ খুব দ্রুত ইনফ্লুয়েন্স করে, ইম্প্যাক্ট ফেলে। আর ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে হচ্ছে লার্জ একটা ইয়ে নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে তারা কাজ করে। সেটার মধ্যে হতে পারে হচ্ছে ডেমোগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক, ন্যাচারাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, কালচারাল। সো ডেমোগ্রাফির মধ্যে আপনার ডেমোগ্রাফি বিভিন্ন ভাবে হতে পারে। ডেমোগ্রাফি হতে পারে আপনার সাইজ, ডেন্সিটি, লোকেশন, এজ, জেন্ডার, রেস, অকুপেশন এন্ড আদার স্ট্যাটিস। So demographic environment is of major interest to marketers because it involves people. So demographic এর প্রতি মার্কেটারদের ইন্টারেস্ট অনেক বেশি থাকে, বিকজ হচ্ছে আপনার এটা পিপল নিয়ে কাজ করে, আর পিপল হচ্ছে কাস্টমার, রাইট? তো এই দেখেন এখানে বেবি বুমার্স, আমরা অবশ্য জেনারেশন এক্স, ওয়াই, জেড, আলফা সবই মোটামুটি জেনে গেছি। তো বেবি বুমার্স এর এখানে কিন্তু
একটা আহ, আহ, কারা এটা আপনার একটু জানা দরকার আছে। বেবি বুমার্স হচ্ছে 78 million people born during the years following World War II and lasting until 1964. Generation X, the 49 million people born between 1965 to 1976 in the birth death following by the baby boomers. আচ্ছা, মিলেনিয়ালস হচ্ছে or generation Y, the 83 million children of the baby boomers born, মানে বেবি বুমার্স এর যাদের চিলড্রেন ছিল, যা বর্ণ জন্ম হয়েছে তাদের 1977 থেকে 2000, ঠিক আছে। সো আমি কিন্তু মিলেনিয়ালের মধ্যেই পড়ি। জেনারেশন জেড হচ্ছে পিপল বর্ন আফটার 2000, although many analysts include people born after 1995 who make up the kids, twins and teens markets, ঠিক আছে। সো জেনারেশন জেড কিন্তু হচ্ছে এখনকার জন্য জেনারেশন জেড এর পরে কোনটা আসছে? আলফা? কেউ কি জানেন কিছু? জেনারেশন জেড এর পরে কোন জেনারেশন? আলফা? স্যার আলফা। আলফা না? জি। কোনটার মধ্যে পড়ছেন? আপনারা তো এর মধ্যে জেনারেশন জেড এর মধ্যে পড়ছেন না? স্যার হুম? না, 2000 এর পরে হচ্ছে জেনারেশন। জেড। জি। আচ্ছা, জেনারেশনের জেড এর পরে হচ্ছে আপনার আলফা পড়ছে, জেনারেশন আলফা। বাট আমাদের এই মুভমেন্টে 5ই আগস্টের মুভমেন্টে তো জেন জিটাই বেশি ইয়ে করছে না, ইম্প্যাক্ট ফেলছে। সো এখন বলতে পারেন যে জেনারেশনের সাথে মার্কেটিং এর কি সম্পর্ক? কোনো আইডিয়া আছে কারো? কেউ কিছু বলতে পারবেন জেনারেশনের সাথে মার্কেটিং এর কি সম্পর্ক? বলেন আপনাদের মতো করুন। হ্যাঁ বলেন প্লিজ। টেস্ট কালচার, তারপর হচ্ছে চাহিদা, মানে তাদের সেন্স অফ হিউমার, সবকিছুই তো স্যার আলাদা। রাইট, রাইট। আপনার জেনারেশন জেনারেশন ইম্পর্টেন্ট, মানে আপনি যখন একটা টার্গেট কাস্টমার যখন ফিক্স করতে যাবেন সেটা কি কোন জেনারেশন, তার মানে একটা জেনারেশন তো হচ্ছে এক একটা মুড। আপনার দেখা গেছে যে জেনারেশন আলফাটা হচ্ছে এখন মোটামুটি টিনের পর্যায়ে আছে, বেবি থেকে টিনের মধ্যে আছে, 15 ইয়ার্স বা 20 ইয়ার্স হয়ে গেছে। সো তার মানে হচ্ছে মোস্ট অফ দ্য জেনারেশন আলফা যারা তারা হচ্ছে কিডস টু টিন। সো আপনি যখন একটা প্রোডাক্ট চুজ করবেন, আপনার কিন্তু আপনার মার্কেট সম্বন্ধে জানতে হবে, টার্গেট মার্কেট সম্বন্ধে জানতে হবে। সো আপনি যদি ধরেন বেবি বুমার্স তো এখন খুব কম, এখন আমি বলবো যে জেনারেশন এক্স জেনারেশন এক্স বা ওয়াই হচ্ছে একদম, মানে আপনার কি বলবো, বয়স্ক। জেনারেশন এক্স হচ্ছে 1965 থেকে 1976, তার মানে হচ্ছে এরা মোটামুটি আপনার 50 প্লাস হবে। তো 50 প্লাস বা তারও বেশি যারা আছে, তারা হচ্ছে এক ধরনের, তাদের টেস্ট এক ধরনের, তাদের চয়েস এক ধরনের। আপনি ওই জেনারেশনের সাথে জেনারেশন জেড এর সাথে আপনি মিক্স করতে পারবেন না। আপনি যখন টার্গেট কাস্টমার চুজ করতে যাবেন তখন কিন্তু আপনার জেনারেশনটা জানতে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য মেইনলি ডিফারেন্স। আপনি হয়তোবা জানেন অ্যাজ এ টিন, চাইল্ড, মিডল এজ, ওল্ড এজ, এটা জানতে পারেন, কিন্তু ওই এইজটাই কিন্তু আপনার এক্সপ্রেস করতেছে এখানে অ্যাজ এ জেনারেশন হিসেবে। আচ্ছা, ইকোনমিক ফ্যাক্টরস কি বলতেছে?
ইকোনমিক ফ্যাক্টরস বলছে পারচেজিং পাওয়ার, স্পেন্ডিং প্যাটার্নস, ইনফ্লেশন। তো এই ধরনের ইকোনমিক ফ্যাক্টর গুলো বলতেছে যে আপনার যখন ইনফ্লেশন বেশি থাকবে আপনার পারচেজিং পাওয়ার কিন্তু কমে যাবে, রাইট? এটা রিলেশনটা কি জানেন আপনারা? কেউ ইকোনমিকের কোন স্টুডেন্ট, ইকোনমিক্স এর স্টুডেন্ট আছে এখানে, বা কেউ কি এক্সপ্লেন করতে পারেন যে পারচেজিং পাওয়ারের সাথে ইনফ্লেশনের সম্পর্ক কি? এনি আইডিয়া? আপনারা কি বলতে কি অস্বস্তি বোধ করেন নাকি? স্যার যেমন মিডল এজ পার্সনরা একটা জিনিস চয়েস করবে, ওইটা আবার টিন এজের পার্সনদের পছন্দ হবে না, না এমন না, আপনি তো এমন টাইপের কি? ডেমোগ্রাফিতে চলে গেছেন। আমি বলতেছি যে ইনফ্লেশনের সাথে পারচেজিং পাওয়ারের একটা রিলেশন আছে, আপনারা কেউ কি জানেন কিনা সেটা? আপনি যেটা বলছেন হ্যাঁ, ওটা তো ডেমোগ্রাফিতে আমি কভার করছি যে টিনেজের সাথে ইনফ্লেশন বেশি হলে আমাদের পারচেসিং পাওয়ার কমে যাবে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক, এটা এক্স্যাক্টলি এটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে, ফিশার ইকুয়েশন। আপনারা যদি সেটা ইয়া করেন তো যাই হোক, ওটার সাথে আমি এখন আর ডিটেলস গেলাম না। আপনার ইনফ্লেশন মানে হচ্ছে আপনার জিনিসপত্র যখন দাম বেড়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনার কনজাম্পশন করার পার্চেসিং পাওয়ারের যে কনজাম্পশনের পাওয়ারটা তখন অটোমেটিকলি ফল করবে। তারপর হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে আপনার ন্যাচারাল রিসোর্স আর কি, সেটা বিভিন্ন ধরনের ওয়েদারাল ইম্প্যাক্ট হতে পারে, আর্থকোয়েক হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। সেটার সাথে যদি আপনি যে এনভায়রনমেন্টে বিজনেস করতে যাবেন সেটার সাথে যদি রিলেশন থাকে, যেমন রোইমা ফ্রোজের মানে আমার প্রোডাক্টের নেচারের সাথে এনভায়রনমেন্টের সাথে একটা সম্পর্ক আছে। উইন্টার সিজনে ব্যাটারির যে ইয়াটা আছে ওটার পারফরমেন্সটা একটু তুলনামূলকভাবে কমে যায়, ঠান্ডায় ওটা একটু কমে যায়। তখন হচ্ছে কি এটা আলাদা একটা এক্সট্রা ইয়ে করতে হয়, সার্ভিস করতে হয়। সো ওই তখন কিন্তু দেখা গেছে যে আপনার সেই সময়টা কিন্তু আরো আরো ইয়া আছে, আপনার ইম্প্যাক্ট আছে। আমি এটা একটা ইম্প্যাক্ট বলবো ন্যাচারাল ইম্প্যাক্টের মধ্যে। আমাদের প্রোডাক্টের মধ্যে রোমার ফ্রোজের যে ব্যাটারিটা আছে ওটার মধ্যে কিন্তু এই ধরনের অনেক ইয়ে আছে। তার মধ্যে শীতকালের যে এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটার একটা কিন্তু ইম্প্যাক্ট আছে। আবার হচ্ছে যখন যেমন আইপিএস গরম পড়লে কিন্তু হিউজ পরিমাণ আইপিএস এর ডিমান্ড বেড়ে যায়, ঠিক আছে। তারপরে বৃষ্টির সময় কিন্তু তখন ইলেকট্রিসিটি কম যায়, ঠিক আছে। বৃষ্টি হলে এনভায়রনমেন্ট যখন ইয়ে হয় তখন হচ্ছে কি ইলেকট্রিসিটির কনজাম্পশনটা কমে যায়, ওই জন্য ডিমান্ডটাও আপনার কমে যায়, আর এই জন্য আইপিএস লোকজন ইউজ করা কমায় দেয়, ঠিক আছে। তো এই জন্য এইসব কিছুর মধ্যে কিন্তু একটা এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট আছে। টেকনোলজি, ইয়াস। আপনাদের এই প্রতিটা আমি বলবো যে প্রতিটা ইয়ের ক্ষেত্রে, আপনার প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে দুইটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে কারেন্ট ট্রেন্ডস, এটা ম্যাথমেটিক্যাল হয়, থিওরিটিক্যাল হয়। আপনার ওই টপিকটা নিয়ে মার্কেটিং কারেন্ট ট্রেন্ডসটা কি সেটা সবসময় মাথায় রাখবেন। কারেন্ট ট্রেন্ডস নিয়ে একটু ঘাটাঘাটি করে আপনারা এটা নিয়ে নলেজ নিয়ে নেবেন। আমরা তো আলোচনা করবোই, বাট সেই ধরেন আপনার হয়তো বা কোনোভাবে মিস হয়ে গেছে, যে কোনো সাবজেক্টে বলবো, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল যে কোনো ইয়েতে আপনারা কারেন্ট ট্রেন্ডস নিয়ে একটু দেখবেন, যে অনলাইনে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে কারেন্ট ট্রেন্ডস নিয়ে ওই টপিকসটা চলে আসবে, ওটা একটু স্টাডি করে নেবেন, এটা নিয়ে কিন্তু কোশ্চেন চলে আসে। তারপর হচ্ছে আইটি নিয়ে, কারেন্ট ট্রেন্ডস এর মধ্যে স্পেসিফিকলি আইটি নিয়ে কিন্তু অনেক টেকনোলজি, আইটি এটা নিয়ে কিন্তু আপনার হিউজ ইয়া হয়, কি বলে কোশ্চেন আসে, এটা নিয়ে ডিসকাশন হয়। তারপর হচ্ছে আপনার আর কি আছে, মূলত এই দুটাই জিনিসই, ঠিক আছে। তো টেকনোলজি হচ্ছে এমন একটা জিনিস, যে কেউ, সে ধরেন পার্সন হোক, কোনো কোম্পানি হোক, সে যদি টেকনোলজি ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু সে অনেক পিছায় যায়, অনেক পিছায় যায়। টেকনোলজির সাথে যদি নিজেকে চেঞ্জ না করে তাহলে কিন্তু আম, অনেক অনেক মানে সে রিসোর্স পার্সন থেকে কিন্তু অনেক পিছায় গেল। সো টেকনোলজিতে সবসময়, নিউ টেকনোলজি সবসময় অ্যাডাপ্ট করতে হবে। সো একজন মার্কেটার্স, সে বাজারে কি টেকনোলজি, নতুন টেকনোলজি আসে, তার যদি প্রোডাক্টটাই টেকনোলজিক্যাল রিলেটেড হয়ে থাকে
বা ওটার সাথে কোনোভাবে ইনফ্লুয়েন্সিয়াল হয়ে থাকে, তাহলে সে যদি ওই টেকনোলজির সাথে অ্যাডজাস্ট না করে, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু টোটালি হচ্ছে মার্কেট ছাড়া হয়ে যাবে। যেমন আপনারা ভালো করে জানেন নকিয়া, নকিয়া কিন্তু আপনার টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হয় নাই, তাইলে ওই জন্য কিন্তু নকিয়াটা টোটালি মার্কেট আউট হয়ে গেছে। নোকিয়া এক সময়, নোকিয়ার প্রোডাক্ট কেউ ইউজ করছেন আপনারা কেউ? স্যার করছিলাম স্যার, বাটন ফোন ইউজ করছিলাম স্যার। বাটন ফোন না? জি হ্যাঁ, স্যার। আমার ফার্স্ট মোবাইল ছিল নোকিয়া 2000 জি স্যার, কিন্তু দুই। আমার তো ফার্স্ট ছিল স্যার নোকিয়া। নোকিয়া, হ্যাঁ 2002 ইউজ করছি, ওরকম টাইমে সম্ভবত। তো ওই বাটন ফোন তখন কিন্তু নোকিয়া ছিল 1998 থেকে 2004 পর্যন্ত নোকিয়াই ভালো চলছিল, ইফ আই এম নট রং। তো ওই বাটন ফোনে, তখন বাটন ফোনে ছিল নোকিয়ার। এরপর আস্তে আস্তে স্মার্টফোন চলে আসছে, টাচ ফোনে চলে আসে 2004-5 পরে কিন্তু আপনার টাচ ফোন চলে আসছে। সো নোকিয়া কি করছে, সে কিন্তু টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হয় নাই। সে কিন্তু তার একটা মানে কি বলবো, যে ব্র্যান্ড ভ্যালু নিয়ে সে বসেই ছিল। সো যারাই কিন্তু টেকনোলজির সাথে ইয়ে হয়ে গেছে, অ্যাডাপ্ট করছে, যারাই কিন্তু মার্কেটে ইভলভ করছে, তারাই কিন্তু সাকসেসফুল হয়েছে। আরেকটা হতে পারে হচ্ছে, আরেকটাও আছে এক্সাম্পল, ফুজি ক্যামেরা আপনারা কেউ ইউজ করছেন? ফুজি ফিল্ম আগে কিন্তু ক্যামেরা যে ইউজ করতো, এই যে ফিল্ম ইউজ করে ক্যামেরা ছবি তুলতো। আপনাদের কারো ক্যামেরা ছিল কিনা? আমার আমার বাসায় ছিল একটা ফুজি ফিল্ম ইউজ করে হচ্ছে ক্যামেরা ছবি তুলতো। ওটা দেখা যাচ্ছে 90 টাকা বা 100 টাকা, কোয়ান্টিটি কত আমার মনে নাই। যাই হোক, ছবি তুলে তারপর এটাকে ওয়াশ করতে হতো। So ওরা কিন্তু মার্কেটে একচেটিয়া বিজনেস করছে, একচেটিয়া বিজনেস করছে, মনোপলি বিজনেস করছে। বাট যখনই টেকনোলজিক্যাল চেঞ্জ আসছে, তারা অ্যাডাপ্ট করে নাই, তারা কিন্তু মার্কেট আউট হয়ে গেছে, টোটালি মার্কেট আউট হয়ে গেছে। পলিটিক্যাল, ইয়াস, পলিটিক্যাল একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকলে কিন্তু বিজনেস অনেকটা নড়বড়ে হয়ে যায়। আমাদের এখন জানি না, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, একটা নতুন গভর্নমেন্ট আসছে, তারপরে বলবো যে এখনো কিন্তু, যেহেতু নির্বাচিত গভর্নমেন্ট আসে নাই, এখনো কিন্তু আপনার ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। সো রাইট নাও আমি বলবো যে পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা একটু ভালোই বিরাজমান আছে। এমনকি বিজনেসের অবস্থা কিন্তু ভিতরে ভিতরে খুব একটা ভালো না। প্রত্যেকটা অর্গানাইজেশনে বিজনেসের কিন্তু একটু মন্দ অবস্থা যাচ্ছে। মানে যখনই কোনো নির্বাচিত গভর্নমেন্ট থাকে, সে অবস্থায় যে এরকম পারফরমেন্স ভালো থাকে বিজনেসের, এখন সে অবস্থা, এখন কিন্তু ওরকম অবস্থা নাই। ঠিক আছে। সো এটার মূল কারণ হচ্ছে, ওয়ান অফ দ্য মেজর মেজর রিজনটা হচ্ছে আপনার লোকজন ইনভেস্ট করা থেকে বিরত থাকে। কালচারাল, ইয়াস, কালচার তো অবশ্যই ইনফ্লুয়েন্স করে। কালচারাল ভ্যালুস, পার্সপেক্টিভ, প্রেফারেন্সেস, বিহেভিয়ার কিন্তু বাঙালি কালচার যে ইয়েটা পছন্দ করে, আপনার পাশের দেশ ইন্ডিয়াতে সেটাও কিন্তু একটু ডিফারেন্স থাকবে। আবার ঢাকার যে একটা কালচার আছে, সেটার সাথে কিন্তু কুমিল্লা বা নোয়াখালী বলেন, চিটাগং এর কালচারের কিন্তু একটা ডিফারেন্স থাকবেই। ঠিক আছে না? চিটাগং এর সাথে সিলেটের বা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের কিন্তু একটা কালচারাল ডিফারেন্স থাকে। মেজর কোনো ডিফারেন্স থাকবে না, বাট সূক্ষ্ম ডিফারেন্সও থাকবে। সো কালচারটা আসলে মূলত একটা রিজিওনাল এরিয়া ভিত্তিক হয়ে থাকে। ঠিক আছে। তো সেটার যে বিহেভিয়ার প্যাটার্ন থাকে, পারসেপশন থাকে, ভ্যালুস থাকে, ওটা কিন্তু আপনার মার্কেটার্সদের মার্কেটিং এ কিন্তু সেটা একটা বড় ধরনের এফেক্ট ফেলে। ঠিক আছে। লাইক আমি যদি বলি যে আহ, সিলেট, ঠিক আছে, আহ, আহ, আম, সিলেটে ধরেন যাদের প্রিমিয়াম প্রোডাক্ট, কোনো কোম্পানি যদি প্রিমিয়াম প্রোডাক্ট থাকে, সে ধরেন আপনার টার্গেট কাস্টমার হচ্ছে হায়ার মিডল ক্লাস, যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট
হায়ার মিডল ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাস পর্যন্ত যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট পছন্দ করে, আপনি সেই প্রোডাক্ট মার্কেটে ছাড়তে যাচ্ছেন। তো আপনি সেটা কি উত্তরবঙ্গে আহ, আহ, ওই প্রোডাক্ট ছেড়ে লাভ আছে? কারণ উত্তরবঙ্গে আপনার কিন্তু কাস্টমার কম থাকবে। আবার সিলেটের দিকে গেলে সেটা হয়তো বা আপনার কাস্টমার বাড়বে। ঢাকাতে আপনি যে কাস্টমার অ্যাভেলেবেল পাবেন, উত্তরবঙ্গে ওইভাবে অ্যাভেলেবেল পাবেন না। তারপরে সিলেটে হয়তো বা আর একটু ভালো অ্যাভেলেবেল পাবেন কম্পেয়ার টু উত্তরবঙ্গ। ঠাকুরগাঁও তারপরে ওগুলো হচ্ছে ভালো আবার চিটাগাঁও কিন্তু ভালো পাবেন। সো এটা কিন্তু আপনার, এটা হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন গুলো কিন্তু আপনার যে ইনকামের যে একটা থাকে, সেটাও কিন্তু আপনার কালচারাল মধ্যে ইনভলভমেন্ট আছে। এখানে 3টে পয়েন্ট কি বলছি, মেনি কোম্পানিজ ভিউ দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। আচ্ছা, আজান দিলে কিন্তু জানায়েন, হ্যাঁ আমি নিজেও শুনি নাই, আমাদের একটা বিরতি দিব 10 মিনিটের। So many companies view the marketing environment as an uncontrollable environment to which they must react and adapt. ঠিক আছে? They passively accept the marketing environment and do not try to change it. They analyze environment forces and design strategies that will help the company avoid the threats and take advantage of the opportunities the environment provides. The marketing environment টাকে অনেকে কি বলে, কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল। ঠিক আছে? আনকন্ট্রোল মানে হচ্ছে ওই মার্কেটিংয়ে আমরা যেগুলো আলোচনা করছি, এগুলাকে সাধারণত এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো, আমি ইন্টারনাল মার্কেটিং ইন্টারনাল ফ্যাক্টর গুলো বলবো না, এনভায়রনমেন্ট ফ্যাক্টর গুলো, এক্সটার্নাল যেগুলো আছে এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো সাধারণত আনকন্ট্রোলেবল হয়ে থাকে। ঠিক আছে? এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, ওটাতে আপনার কোনো হাত থাকবে না। আপনি এটাকে ইউ ক্যানট কন্ট্রোল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইউ ক্যানট কন্ট্রোল ইকোনমিক্যাল ইনফ্লেশন, পারচেসিং পাওয়ার, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি কন্ট্রোল করতে পারবেন না কি বলে কালচারাল যে টেকনোলজি আপনি কন্ট্রোল করতে পারবেন না। পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলা সেগুলো আপনার কন্ট্রোলের বাইরে। ইন্টারনাল গুলা হচ্ছে যেমন হচ্ছে আপনার ইন্টারনাল স্টেক হোল্ডার, যেগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, এমপ্লয়ি, তারপরে ম্যানেজার্স, তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাদের নেচার আপনি কন্ট্রোল করতে পারবেন, বাট এক্সটার্নালটা কন্ট্রোল করতে পারেন না। এখন সেই কন্ট্রোলটাকে তাহলে তাদের জন্য কি ধরনের, তাদের জন্য কোম্পানি বা মার্কেটার্সরা কি করে, স্ট্র্যাটেজি তৈরি করে, ওটা থেকে তারা অপরচুনিটিটাকে বের করে নিয়ে আসে, আর যেটা থ্রেড সেটাকে টোটালি অ্যাভয়েড করে, আর অপরচুনিটিকে তারা ইউটিলাইজ করে ওখান থেকে তারা স্ট্র্যাটেজি মেনটেন করেই হচ্ছে আপনার এই আনকন্ট্রোলটাকে তারা ম্যানেজ করে। ঠিক আছে? Other companies take a proactive stance toward the marketing environment rather than assuming the strategic options are bounded by the current environment. These firms develop strategies to change the environment. Companies and their products often create and shape new industries, and their structured products such as Ford's Model T car, Apple iPod, iPhone, Google search engine, Amazon online marketplace. সো এখানে বলতেছে যে অনেক কোম্পানি তারা বলে যে লিড দেয়, সাধারণত তারা বলে যে না, এনভায়রনমেন্টটা, মার্কেটিং এনভায়রনমেন্টটা উইল কন্ট্রোল ইট টু সাম এক্সটেন্ট। সেটা আমি এমন প্রোডাক্ট লঞ্চ করব, এমন করব, এমন ভাবে প্রোঅ্যাক্টিভলি আমি বিহেভ করব যেন সেটা মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে, মার্কেটিং এনভায়রনমেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারি। The last year বলতেছে marketing management cannot always control environmental forces. In many cases, it must settle for simply watching and reacting to the environment. For example, a company would have little success trying to influence geographical population shift, the economic environment, or major cultural values. But whenever possible, smart marketing manager take a proactive rather than reactive approach to the marketing environment. So এই পয়েন্টটাতে আমি যেটা বলছি, সাধারণত আপনাদের পরীক্ষা হলে কোনো একটা কেস স্টাডি দিয়ে দিল, সিম্পল ছোট্ট 5 মার্কের একটা সিচুয়েশন তুলে দিল, তখন হচ্ছে আপনাকে বলবো যে আপনি কি ধরনের অ্যাপ্রোচ, কি ধরনের স্ট্র্যাটেজি নেবেন। এখান থেকে আমরা যেটা বলছি যে আপনি বলতে পারেন যে সাধারণত হচ্ছে কি
যখন কোনো ডিসিশন নিতে চাইবে আপনারা কিন্তু দুই একটা পয়েন্ট পজিটিভ নেগেটিভ দিয়ে একটা নিউট্রাল পজিশনে আনসারটা ছেড়ে দিবেন। কোনো ধরনের পজিটিভ ইয়ে তো আপনারা ডিসিশন দিবেন না, নেগেটিভ ইয়ে তো ডিসিশন দিবেন না। আপনি বলবেন যে এই পজিটিভ সাইডগুলা, এই নেগেটিভ সাইডগুলা। এখন আমি যদি মার্কেটিং, কেউ যদি, আমি না বলে যে কেউ যদি মার্কেটিং আপনাকে যদি সরাসরি বলে থাকে যে আপনি মার্কেটিং ম্যানেজার হলে কি করতেন, আমি যদি মার্কেটিং ম্যানেজার হতাম, আমি কি পজিটিভ ইয়েগুলো নিতাম, তাহলে আমি এই বেনিফিটটা পেতাম, আর আমি এই নেগেটিভ ইয়েগুলো অ্যাভয়েড করে চলতাম। সো এই ধরনের মানে ডাইরেক্ট কোনো ডিসিশন আপনি দিবেন না। একটু কেস স্টাডি গুলোতে সাধারণত আপনি জিনিসগুলো কনসেপচুয়ালি আনসার করবেন, এমনকি শর্টকাটের মধ্যে ছেড়ে দেবেন। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 10 মিনিটের একটা ব্রেক নিই। এখন কয়টা বাজে? 6:50 বাজে। আমরা 7টায় শুরু করবো, হ্যাঁ? 7টা 2-3 বা ম্যাক্সিমাম 5, 15 মিনিটে আমরা ব্রেক নিব না, আমরা 10 মিনিটের ব্রেক নিব। ওকে, থ্যাংক ইউ।
জি। সো যেটা আমরা ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে এই ছোট ছোট প্রশ্ন কাইন্ড অফ ছোট ছোট কেস স্টাডি আসবে হয়তোবা এনভায়রনমেন্ট নিয়ে, যেটা হচ্ছে আপনার কাছে ডিসিশন চাওয়া হবে। আমি বললাম যে ডিসিশন সাধারণত আপনারা ডিরেক্ট কোনো ডিসিশন দিবেন না, ডিপ্লোম্যাটিক একটা ডিসিশন দিয়ে আপনারা আনসারটা ছেড়ে দিবেন। আর এই যে একদম কনসেপচুয়াল যেটা হচ্ছে যে আপনার প্রোঅ্যাক্টিভ, সাধারণত স্ট্র্যাটেজি প্রোঅ্যাক্টিভ, এখানে প্রোঅ্যাক্টিভ এর কথা বলতেছে যে আপনি যে যে এনভায়রনমেন্ট গুলোকে আপনি দেখা যাচ্ছে যে কন্ট্রোল করতে পারতেছেন না, সেই এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনি একটা প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিতে পারেন। তো এই টপিকস আমাদের আজকে এখানে শেষ। আমি নেক্সট টপিক শেয়ার করতেছি। সো নেক্সট যে টপিকসটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কনজিউমার মার্কেটস এন্ড বায়ার বিহেভিয়ারটা নিয়ে আমরা ডিসকাস করব। সো লেটস সি এটার পাঁচটা অবজেক্টিভ আমরা আউটলাইন করছি। সেক্ষেত্রে পাঁচটা অবজেক্টিভ কি হতে পারে? মডেল অফ কনজিউমার বিহেভিয়ার, একটা কনজিউমার বিহেভিয়ারের মডেল কিরকম হতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। ক্যারেক্টারিস্টিক্স এফেক্টিং কনজিউমার বিহেভিয়ার। থার্ড ওয়ান হচ্ছে বাইং ডিসিশন বিহেভিয়ার অ্যান্ড দ্য বায়ার ডিসিশন প্রসেস। নাম্বার 4 হচ্ছে দ্য পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড কালচারাল এনভায়রনমেন্ট। নাম্বার 5 হচ্ছে বায়ার ডিসিশন প্রসেস ফর নিউ প্রোডাক্ট। সো ডিসিশন মেকিং প্রসেস আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে অলরেডি বলছিলাম যে 4-5টা আপনার স্টেপ থাকে। সো এখানে বায়ার ডিসিশন প্রসেস আপনার যে এক্সামে কিন্তু বায়ার ডিসিশন প্রসেস নিয়ে কিন্তু হয়তো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এখান থেকে আমরা যখন ডিসকাস করব একটু মনোযোগ দিয়ে শুনবো, তখন কিন্তু জিনিসগুলো আমাদের মাথায় ঢুকে যাবে। সো কনজিউমার মার্কেট এন্ড বায়ার বিহেভিয়ার, এখানে কি বলতেছে? কনজিউমার বায়ার বিহেভিয়ার রেফারেন্স টু দ্য বাইং বিহেভিয়ার অফ দ্য ফাইনাল কনজিউমার্স, ইন্ডিভিজুয়াল হতে পারে, হাউস হোল্ড হতে পারে, দ্যাট বাই গুডস এন্ড সার্ভিস ফর পার্সোনাল কনজাম্পশন। সো ওই কনজিউমারের বিহেভিয়ার কথা বলা হচ্ছে যেটা হচ্ছে আলটিমেটলি প্রোডাক্ট অর সার্ভিসটা সে কনজিউম করবে, পারচেজ করবে বা বাই করবে কনজাম্পশনের জন্য, তাদের বিহেভিয়ারের কথা এখানে বলা হচ্ছে। অল দিস ফাইনাল কনজিউমার্স কম্বাইন্ড টু মেক আপ দ্য কনজিউমার মার্কেট, রাইট? সো মডেল অফ কনজিউমার বিহেভিয়ার, একটা মডেল কি হতে পারে? মার্কেটার্স ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য স্টিমুলি আর চেঞ্জ ইনটু রেসপন্সেস ইনসাইড দ্য কনজিউমার্স ব্ল্যাক বক্স হুইচ হ্যাজ টু পার্টস। একটা হচ্ছে বায়ার্স ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে বায়ার ডিসিশন প্রসেস। ক্যারেক্টারিস্টিক অ্যাজ ইউজুয়াল কালচারাল, সোশ্যাল, পার্সোনাল, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, তা তো বিহেভিয়ারটা জানতে হবে। আর সে ডিসিশন মেকিংটা কিভাবে করতেছে, যে আমি যদি একজন এমপ্লয়ি, হুএভার হি অর শি ইজ, যে একজন নারী এমপ্লয়ি অথবা
পুরুষ এমপ্লয়ি, সে তো ওই পার্সনটা ওয়েদার হি অর শি মেল অর ফিমেল, তার বাইং প্যাটার্নটা কিন্তু অনেকটা নির্ভর করে হচ্ছে, ডিসিশনটা নির্ভর করে হচ্ছে কলিগদের সাথে ডিসকাশন, স্পেশাল হচ্ছে মেয়ে এমপ্লয়ি। আমি এখানে এমপ্লয়ি কেন কি জন্য বলতেছি, যখন কর্মজীবী কোনো মহিলা থাকে তখন কিন্তু সে কোনো কিছু কিনতে গেলে সে তার কলিগদের ডিসিশন, কলিগদের একটা মতামত চায়। তো তার ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু ওই কলিগদের একটা ইম্প্যাক্ট থাকে, তার ওই বিহেভিয়ারে কিন্তু ওই কলিগরা তার বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ করে। সে যদি একটা বলে, কলিগরা যদি অন্যভাবে সেটা অ্যাপ্রোচ করে, তখন কিন্তু তার হয়তোবা বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ হয়। আর ওই পুরুষ আর মহিলা এমপ্লয়ি যে, তার কিন্তু নিজস্ব কিছু কালচারাল মানে পার্সোনাল কিছু ক্যারেক্টারিস্টিক থাকে বিহেভিয়ারের, সেটাও কিন্তু মার্কেটার্সদের জানতে হবে, ঠিক আছে? সো এখানে এনভায়রনমেন্ট, সো এখানে দা এনভায়রনমেন্ট কি বলছে, মার্কেটিং স্টিমুলি, এটা প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, আদার হচ্ছে ইকোনমিক, টেকনোলজিক্যাল, সোশ্যাল, কালচার। আমরা অলরেডি এনভায়রনমেন্ট সম্বন্ধে একটু আইডিয়া নিয়েছি। আচ্ছা, বায়ার্স ব্ল্যাক বক্স বলছে, ব্ল্যাক বক্স এখানে কি বোঝাচ্ছে, বায়ার্স ক্যারেক্টারিস্টিক্স আর বায়ার ডিসিশন প্রসেস, সেটা অলরেডি আমরা ইয়ে করছি। তো এনভায়রনমেন্ট সম্বন্ধে আমাদের জানা হয়েছে, এনভায়রনমেন্ট সম্বন্ধে আমরা একটা মার্কেটার সে অবশ্যই এনভায়রনমেন্ট সম্বন্ধে জানবে, আর এখন জানবো হচ্ছে সে বায়ার্স এর বিহেভিয়ার সম্বন্ধে। তো বিহেভিয়ারটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে, এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসের বিহেভিয়ারাল টুলস যেটাকে। সো ডিসিশন মেকিং প্রসেসে কি বলছে, নিড রিকগনিশন, ইনফরমেশন সার্চ, অল্টারনেটিভ ইভ্যালুয়েশন টু দ্য পারচেজ ডিসিশন এন্ড পোস্ট পারচেজ বিহেভিয়ার, begin long before the actual purchase decision and continue long after. টোটালটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস, এটা নিয়ে আমরা ডিটেইলস পরে আলোচনা করব। সো এইটার মাধ্যমে কিভাবে বায়ার রেসপন্স করে, বাইং অ্যাটিটিউড এন্ড প্রেফারেন্সেস, পারচেজ বিহেভিয়ার, হোয়াট দ্য বায়ার বাইজ, হোয়েন, হায়ার এন্ড হাউ মাচ, ব্র্যান্ড এঙ্গেজমেন্ট এন্ড রিলেশনশিপ। তো এইগুলাই সব আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক অ্যাফেক্টিং কনজিউমার বিহেভিয়ার, কালচারাল, সে কোন কালচারকে বিলং করে, সাব কালচার হতে পারে, সোশ্যাল কালচার, যেমন বাংলাদেশ একটা কালচার আছে, এটার মধ্যে কিন্তু তার সাব কালচার আছে, ঠিক আছে? যে সাব কালচারটা এখানে কি বোঝাচ্ছে, যে আমি অলরেডি বলছি যে উত্তরবঙ্গের একটা নিজস্ব কালচার আছে, দক্ষিণবঙ্গের একটা নিজস্ব কালচার আছে, ঢাকার একটা নিজস্ব কালচার আছে, সিলেটের একটা নিজস্ব কালচার আছে, চিটাগংয়ের একটা নিজস্ব কালচার আছে, খুলনা, বরিশাল, তার প্রত্যেকের নিজস্ব, প্রত্যেক এরিয়ার একটা নিজস্ব জিওগ্রাফিক্যাল কালচার আছে, দ্যাট ইজ সাবকালচার হতে পারে, ঠিক আছে? সোশ্যাল ক্লাস, এখন সোশ্যাল ক্লাস হচ্ছে যে হায়ারার্কি যেটা আছে, সোশ্যাল হায়ারার্কি, সেটা লোয়ার ক্লাস হতে পারে, মিডল ক্লাস হতে পারে, আপার ক্লাস হতে পারে, ঠিক আছে? এই তিনটা ক্লাস কিন্তু আবার তিন ভাগে, প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করছে, সেটা আমরা সামনে গেলে পাবো। আচ্ছা, সোশ্যাল বলছে গ্রুপ অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক, ফ্যামিলি, রোলস এন্ড স্ট্যাটাস, ঠিক আছে? এই 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 ইয়েগুলাই কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিক, কনজিউমার ক্যারেক্টারিস্টিককে এফেক্ট করে। পার্সোনাল, পার্সোনাল হচ্ছে এজ এন্ড লাইফ সাইকেল স্টেজ, যে আমরা যে ডিফারেন্ট জেনারেশন ডিসকাস করছি, যে আপনার কিডস, কিডসদের এক ধরনের ডিমান্ড থাকে, টিনদের এক ধরনের ডিমান্ড থাকে, তারপর হচ্ছে মিডিল এজের এক ধরনের ডিমান্ড থাকে, দেন হচ্ছে ওল্ড এজের এক ধরনের ডিমান্ড থাকে, মানে এক একটা এজ বা লাইফ সাইকেল কিন্তু এক একটা টার্গেট কাস্টমার। অকুপেশন হচ্ছে সেটাও একটা, যেমন হচ্ছে একজন ব্যাংকার্স যে খুব টপ ম্যানেজমেন্টের মধ্যে আছে, সে কিন্তু এক ধরনের কাস্টমার, ঠিক আছে? তারপরে যে প্রাইভেট গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সেও কিন্তু এক ধরনের কাস্টমার। প্রাইভেট সেক্টরের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, অকুপেশনাল কারণে কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিকটা প্যাটার্নটা চেঞ্জ হয়। ইকোনমিক সিচুয়েশন, অফকোর্স ইকোনমিক সিচুয়েশন যেমন হচ্ছে, আমি বলবো যে একদম আপনারা এটার জ্বলন্ত একটা এক্সাম্পল পাবেন, যখন ঈদ ফেস্টিভ্যাল, ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে মানি সার্কুলেশন হয়, মানি সার্কুলেশন হয় আপনার
কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু পারচেসিং পাওয়ার বেড়ে যায়, ঠিক আছে। সো যত বেশি মানুষ সার্কুলেট হবে তত বেশি কিন্তু আপনার পারচেসিং পাওয়ারটা বেড়ে যাবে। লাইফস্টাইল, অবশ্যই লাইফস্টাইল, কে কি কোন ধরনের লাইফস্টাইল কিন্তু আপনার বিহেভিয়ারাল প্যাটার্নে ইম্প্যাক্ট ফেলে, কে কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতেছে। দেখা যাচ্ছে যে একই অফিসে দুজন এমপ্লয়ি, সে পুরুষ হোক মহিলা হোক, একজন দেখা যাচ্ছে খুব টপ নচ লাইফস্টাইল লিড করে, আরেকজন দেখা যাচ্ছে একদম মডারেট লাইফস্টাইল লিড করে, একজন দেখা যাচ্ছে যে সে নীলক্ষেত থেকে, নিউ মার্কেট থেকে সে হচ্ছে পারচেজ করে, আরেকজন দেখা যাচ্ছে সবসময় বসুন্ধরা থেকে। সেম ম্যানেজার, সেম লেভেল আছে, সবই আছে, কিন্তু তাদের লাইফস্টাইল কিন্তু ডিফারেন্ট। সো ওই দুইজনের ক্যারেক্টারিস্টিক কিন্তু দুইভাবে কিন্তু ডিফাইন করা গেছে এখানে। পার্সোনালিটি অ্যান্ড সেলফ কনসেপ্ট, অবশ্যই পার্সোনালিটি আর সেলফ কনসেপ্ট থেকেও কিন্তু অনেক ক্যারেক্টারিস্টিক আপনার ডিটারমাইন হয়। তো এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। সাইকোলজিক্যাল, অবশ্যই সাইকোলজিক্যাল এখানে মোটিভেশন, পারসেপশন, লার্নিং, বিলিফ এন্ড অ্যাটিটিউড, কিভাবে সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করা যায়, এটা কিন্তু আপনি লার্নিং এর মধ্যে ভাবে করতে পারেন, মোটিভেশন করতে পারেন, পারসেপশন চেঞ্জ করে ফেলতে পারেন, বিলিফস এন্ড অ্যাটিটিউডও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন। বিভিন্ন ধরনের এখানে টুলস আছে। লাস্ট বায়ার্স, সে কিন্তু আপনার কিন্তু এই মার্কেটার্স কিন্তু এই ধরনের ইয়ে করে ক্যারেক্টারিস্টিক গুলাই স্টাডি করে দেন হচ্ছে বায়ার্সকে ইনফ্লুয়েন্স করবে। তো কালচারাল, সেটা বেসিক ভ্যালুস, পারসেপশন। কালচারটা কিভাবে ডিফাইন করা হয়? কালচারটা ডিফাইন করা হচ্ছে কোনো ভ্যালুস, কোনো একটা গ্রুপ বা কমিউনিটির ভ্যালুসটা, পারসেপশনটা, ওয়ার্ডসটা, বিহেভিয়ারটা কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে একটা কালচার, ঠিক আছে। কালচার ইজ দ্য মোস্ট বেসিক কজ অফ পারসনস ওয়ান্টস এন্ড বিহেভিয়ার। Definitely, human behavior is largely learned. Marketers are always trying to spot cultural shifts so as to discover new product that might be wanted. Each culture contains smaller subculture, already বলছি, or groups of people with shared value system based on common life experience and situation. Many subculture, আবার বলছি কি প্রত্যেকটা subculture make up important market segments, and marketers often design product and marketing programs tailored to their needs. ওই সাবকালচারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা অলরেডি বলছি কি যে আপনার এখানে এক্সাম্পল হিসেবে বলছে হিসপ্যানিক আমেরিকান, আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান। হ্যাঁ, এশিয়ান যারা আছে আমেরিকায়, এশিয়ান যারা আছে তাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু এক এক ধরনের, মানে তারা কিন্তু তাদের কালচারাল ইম্প্যাক্টটা থেকে, তারা যতই মানে আল্ট্রা মডার্ন হোক না, কিন্তু এশিয়ান একটা ক্যারেক্টারিস্টিক থেকে যায়। তারপরে আফ্রিকান আমেরিকান, তাদের ক্যারেক্টারিস্টিকের মধ্যেও কিন্তু কালচারাল একটা আভাস পাওয়া যায়। একই রকম হিসপ্যানিক আমেরিকান, ওদের প্রত্যেকটা মানে রিজিওনাল যে কালচার আছে ওটার কিন্তু ইম্প্যাক্ট আপনি যেখানে যান সেখানে কিন্তু পাবেন। সো কালচারটা একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স। A total marketing strategy বলতেছি beyond targeting segments such as Hispanics, American, African Americans and Asian Americans with specially tailored efforts. Many marketers now embrace a total marketing strategy. Apart from a total marketing strategy, apart from a cultural যে ইন্ডিভিজুয়াল কালচারের জন্য যে আপনি যে স্ট্র্যাটেজি মেনটেন করতেছেন, এই এক একটা কালচারকে যদি এক একটা সেগমেন্ট ধরেন, সেটা তো আপনি কাস্টমাইজড সেগমেন্ট ওয়াইজ কাস্টমাইজ আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি নিচ্ছেন। আবার কিন্তু অনেক কোম্পানি কি করে একটা জেনারেল মার্কেটিং স্ট্র্যাটেজি নেয়, সেটাকে বলছে টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। টোটাল গ্রুপকে, যে আপনার এখানে আফ্রিকান আমেরিকান বা এশিয়ান আমেরিকান বলেন বা হিসপ্যানিক বলেন, এদের টোটাল গ্রুপের জন্য কিন্তু এক ধরনের টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। সো এটা কি করে, integrating ethnic themes and cross-cultural perspective within a brand, mainstream marketing appealing to consumer similarities across subculture segments rather than differences. So এটা যদি আমি বলি, আমি আড়ংটাকে একটা এক্সাম্পল হিসেবে যদি ধরি, আড়ংয়ে যদি আপনি ড্রেসের মেয়েদের ড্রেসের ক্ষেত্রে যান, যেখানে দেখবেন যে একটা কালচারাল একটা ভ্যালুস পাওয়া যাবে সেলোয়ার কামিজ যেটা আছে সেটার মধ্যে, কিন্তু এই যে আড়ংয়ের মধ্যে কিন্তু আবার আলাদা একটা ব্র্যান্ড আছে টাগা, ঠিক আছে, সেটাতে কিন্তু আপনার একটু ওয়েস্টার্ন কালচারটা মিক্স করে নিয়ে আসছে। সো ওই ওয়েস্টার্ন কালচারকে মিক্স করে কিন্তু একটা টোটাল মার্কেটিং যে স্ট্র্যাটেজি করছে সে কিন্তু
সবকিছু মিক্স করে জেনারেল একটা ইয়ে করে সে কিন্তু একটা স্ট্র্যাটেজি করছে, স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু ওই প্রোডাক্টটা লঞ্চ করছে। আবার কিন্তু একদম কিছু কাস্টমাইজড আছে, একদম কালচার, টোটালি কালচার রিলেটেড, যে একদম আপনার টোটালি বাঙালি কালচারের সাথে যায়। ঠিক আছে, এই আপনারা টাইম কিন্তু হলে বলেন কয়টা বাজে। ও আচ্ছা, সময় আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? কারো? নট এ সিঙ্গেল পার্সন? প্রশ্ন থাকলে কিন্তু বলবেন। আচ্ছা, কালচারের মধ্যে এখনো আছে, অলমোস্ট এভরি সোসাইটি হ্যাজ সাম ফর্ম অফ সোশ্যাল ক্লাস। ওই যে আমরা বললাম না, সোশ্যাল ক্লাসও থাকে। সোশ্যাল ক্লাসে হচ্ছে লোয়ার ক্লাস থাকে, মিডল ক্লাস থাকে, হায়ার ক্লাস থাকে। আমরা সোশ্যাল ক্লাসকে সবসময় তিনটা ক্লাসে ডিফাইন করি, এবং তিনটা ক্লাসের মধ্যে কিন্তু আবার দুইটা করে ইয়ে থাকে, লোয়ার ক্লাস, আপার লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার হায়ার ক্লাস, হায়ার ক্লাস। সো প্রত্যেকটা ক্লাসের কিন্তু কনজাম্পশন প্যাটার্ন ডিফারেন্ট। আবার দেখা গেছে যে ক্যারেক্টারিস্টিকের কারণে, বিহেভিয়ারের কারণে দেখা যাচ্ছে একজন কাস্টমার সে লোয়ার মিডল ক্লাসে আছে, কিন্তু সে লোয়ার হায়ার ক্লাসের যে পিপুলরা থাকে তাদের কনজাম্পশন প্যাটার্নের সাথে ম্যাচ করে, বিকজ অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক। সো বিভিন্ন কিছু কিন্তু আপনার আপনার বাইং পারচেজিং, বাইং বিহেভিয়ার কিন্তু বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বলেন, বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে, ওই ফ্যাক্টর গুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, সোশ্যাল ফ্যাক্টর। সোশ্যাল ফ্যাক্টর নিয়ে আমরা কিন্তু অলরেডি ডিসকাস করছি এর আগে ইয়েতে, তারপর একবার ইয়ে করে নিই। সোশ্যাল ফ্যাক্টর বলছে কনজিউমার বিহেভিয়ার অলসো ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল ফ্যাক্টর সাচ এস কনজিউমার স্মল গ্রুপ, সোশ্যাল নেটওয়ার্ক, ফ্যামিলি, social roles and status, group, two or more people who interact to accomplish individual or mutual goals. গ্রুপটা ডিফাইন করে কিভাবে? what does group means? গ্রুপ হচ্ছে two or more people who interact to accomplish individual or mutual goals। ঠিক আছে, group that have a direct influence and to which a person belongs are called membership group। ঠিক আছে, marketers try to identify the reference groups of their target markets। online social networks are online communities। হ্যাঁ, অনেকে কিন্তু অনলাইনেই পারচেস করে, আমি নিজেও কিন্তু অনেক অনলাইন থেকে পারচেস করে থাকি। সো অনলাইনেও একটা কিন্তু গ্রুপ আছে, নেটওয়ার্ক মেনটেন করে। ঠিক আছে, সো ফ্যামিলিও কিন্তু এক ধরনের গ্রুপ বলা চলে। ঠিক আছে, এই সোশ্যাল ফ্যাক্টরস গুলো কিন্তু আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন, বিহেভিয়ারাল কি বলে, বিহেভিয়ারটাকে, পারচেজিং বিহেভিয়ারটাকে ইনফ্লুয়েন্স করে। পার্সোনাল ফ্যাক্টর, পার্সোনাল ফ্যাক্টর হচ্ছে পার্সোনালিটি, লাইফস্টাইল, তারপর হচ্ছে সেলফ কনসেপ্ট, ইকোনমিক সিচুয়েশন, ঠিক আছে, এজ, অকুপেশন, এগুলো নিয়ে অলরেডি আমি ডিসকাস করছি। আমি কিন্তু আর ইন ডিটেলস ডিসকাশনে যাব না। বললাম না, লাইফ স্টাইল, দেখা যাচ্ছে যে একজন মিডল ক্লাস, যে লোয়ার মিডল ক্লাস, সে কিন্তু লাইফস্টাইল খুব লাইফস্টাইল ভালো, লাইফস্টাইল টপ ক্লাস লাইফস্টাইল মেনটেন করে, তাহলে কিন্তু তাকে কিন্তু আপনি ওই লোয়ার মিডল ক্লাসের কাস্টমারের মধ্যে আপনি বিলং করবেন না, সে কিন্তু ওই লোয়ার হায়ার ক্লাসের টার্গেট গ্রুপের মধ্যে সে কিন্তু বিলং করে। সো এটা বিভিন্ন ধরনের এইজ আছে, এই যে একটা বড় ফ্যাক্টর। আপনি যখন টার্গেট কাস্টমার ইয়ে করবেন, তখন দেখা যাচ্ছে যেমন বাটাতে কিন্তু এইজ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে আছে। আপনি যেমন ইভেন আমি বলবো যে যারা একটু বয়স্ক, তাদের জন্য আলাদা একটা ডক্টর শু পাওয়া যায়। সো বিভিন্ন ধরনের এই বিভিন্ন টিনেজদের জন্য একটা গ্রুপ ইয়ে আছে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, ভ্যাঞ্চুর নিয়ে একটা অ্যাপেক্স, সরি আমি অ্যাপেক্সের কথা বলছি, বাটার মধ্যে না, বাটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের আবার বিভিন্ন ধরনের ক্লাসেও বলা চলে যে একটা মিডল ক্লাসের জন্য একটা গ্রুপ আছে, একটা এরিয়া আছে যেখানে হচ্ছে শুধু মিডল ক্লাস, যারা ইকোনমিক সিচুয়েশন যাদের মিডল ক্লাস, তারা ওখান থেকে কনজিউম করে। আবার যে
একটু যাদের ইকোনমিক অবস্থা ভালো, তারা কিন্তু অন্য একটা ইয়া থেকে শেলফ থেকে কিন্তু পারচেস করতেছে। তো ওদের কিন্তু বিভিন্ন ধরনের শেলফ থাকে, ওই বিভিন্ন ডিজাইন থাকে, দেখা যাচ্ছে 3000+ যারা পারচেস করতেছে তারা এক ক্যাটাগরি এক ধরনের টার্গেট কাস্টমার। আবার দেখা যাচ্ছে 2000 থেকে 3000 এর মধ্যে যারা আছে তারা কিন্তু এক ধরনের টার্গেট কাস্টমার। আবার দেখা যাচ্ছে যে 1000 এর নিচেও কিন্তু শুজ আছে। সো ওই পারচেজিং মানে ডিসিশনটা কিন্তু আপনার নট অনলি ইকোনমিক সিচুয়েশন না, লাইফ স্টাইল আছে, পার্সোনালিটি আছে। যে গ্রুপে সে দেখা যাচ্ছে যে একটা সে মিডল ক্লাস হওয়া সত্ত্বেও কিন্তু সে হায়ার ক্লাস ফ্যামিলির তার ফ্রেন্ড সার্কেল হচ্ছে, বা যে গ্রুপের সাথে সে মেনটেন করে ওই গ্রুপটা হচ্ছে হায়ার ক্লাস ফ্যামিলি, তো তার কিন্তু পার্চেসিং বিহেভিয়ারটা কিন্তু ওই ওই গ্রুপের কারণে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইকোলজিক্যাল, আচ্ছা সাইকোলজিক্যাল এখানে কি বলতেছে, ওই যে মোটিভেশন, পারসেপশন, লার্নিং, বিলিফ এন্ড অ্যাটিটিউডস। হ্যাঁ, এই পার্সনস বাইং চয়েস আর ফার্দার ইনফ্লুয়েন্সড বাই 4 মেজর সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, এগুলো পরীক্ষা হলে কিন্তু চলে আসতে পারে, আপনারা জাস্ট একটু দেখে নিলেই ইজিলি, আপনারা মাথায় ঢুকে নিলে কিন্তু ইজিলি আনসার করতে পারবেন। আপনাদেরকে কেউ কিন্তু মুখস্থ কিন্তু কোনো কিছু পরীক্ষার হলে লিখতে বলবো না। আমি কিন্তু মুখস্থ করে কোনো কিছু লিখে নেই, হয়তোবা কিছু পয়েন্টস মাথায় নিয়ে গেছি, যেমন হচ্ছে এই যে মোটিভেশন, পারসেপশন, লার্নিং, বিলিভস, অ্যাটিটিউড, ইভেন ডেফিনেশন, কারণ মুখস্থ করা সম্ভব না, ডেফিনেশনের একটা মোটামুটি আইডিয়া নিয়ে পরীক্ষা হলে যে আমি এক্সাম্পল দিয়ে, কিন্তু আমি যাই কিন্তু মার্কেটিং এ আমি যাই আনসার করছি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে, ছোটখাটো এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। সো আল্লাহ দিলে আমি ওটা পাশ করে ফেলছি। ঠিক আছে, অত মুখস্থ করে কিন্তু আপনি এখন একাডেমিকে যেমন মুখস্থ করে আপনি প্রচুর সময় দিয়ে মুখস্থ করে, এখানে কিন্তু আপনি ওরকম সময় দিতে পারবেন না। চাকরি করেন, চাকরির পাশাপাশি এগুলো স্টাডি করতে আপনার কিন্তু ওভাবে মানে সময় দেওয়া যায় না। আর প্রফেশনাল ডিগ্রি টোটালি ডিফারেন্ট। So এখানে a person has many needs at any given time. Some are biological, arising from a state of tension such as hunger, thirst, discomfort. Others are psychological, arising from the need of recognition, esteem, and belonging. A need become a motive when it has aroused to a sufficient level of intensity. So আপনারা যদি কেউ পড়ে থাকেন মাসলেস হায়ারার্কি নিডস, মাসলেস হায়ারার্কি নিডস যে 5টা গ্রুপ আছে, এই মাসলাস হায়ারার্কি নিডসটা আপনারা অনেকেই গ্রাজুয়েশন যখন করছেন তখন কিন্তু আপনারা অনেকেই এটা জানছেন। তো এইটা মাসলাস মার্কেটার্সরা যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে বা টার্গেট কাস্টমার যখন ইয়ে করে বা বায়ারদের বিহেভিয়ার প্যাটার্ন যখন স্টাডি করে, তারা তখন কিন্তু ওই মাসলাস হায়ারার্কি নিডস এর মধ্যে কিন্তু বায়ারদেরকে কিন্তু আপনার কোন কোন কাস্টমার কোন গ্রুপের মধ্যে পড়ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করে। ঠিক আছে, তো ওই মাসলাস হায়ারার্কি নিডস আসলে বলতেছে কি ফিজিওলজিক্যাল নিডস, মানে এটা হচ্ছে প্রাইমারি নিডস, একদম মানুষের যে প্রাথমিক চাহিদা থাকে, যেমন হচ্ছে আপনার কি ফুড নিড থাকে, এডুকেশন নিড থাকে। ঠিক আছে, সেফটি নিডস, এরপরে যা হচ্ছে একদম নিচের ইয়েতে থাকে হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, তারপর হচ্ছে সেফটি নিডস। যখন আপনার ফিজিক্যাল নিডস মিট আপ হয় তখন কিন্তু আপনি সেফটি নিডস খুঁজতে যাবেন। সেফটি নিডস যখন মিট আপ হয় তখন হচ্ছে সোশ্যাল নিডসটা খুঁজতে যাবেন, যে আপনি সোশ্যাল যে একটা স্ট্যান্ডার্ড আছে, সোশ্যাল যে ইয়া আছে সেটা আপনি খুঁজতে যাবেন। সোশ্যাল মানে হচ্ছে সোশ্যাল যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস আপনি মেনটেন করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে স্টিম নিডস, স্টিম নিডস হচ্ছে সেটাও কাইন্ড অফ যে আপনার আর এক ধরনের নিড, যেটা হচ্ছে আপনার সোশ্যাল নিডস এর চেয়ে উপরে, তখন আপনি একটু উপর লেভেলে চলে যাবেন। স্টিম নিডস হওয়ার পরে হচ্ছে একদম সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ মানে নিজেকে অনেক টপ লেভেলে আপনি চিন্তা করার ইয়ে করবেন, তখন হচ্ছে যে আপনার সোশ্যাল স্ট্যাটাসে আপনি রিকগনিশন গুলা পছন্দ করবেন, আপনাকে কেউ রিকগনাইজ করে, হ্যাঁ আপনাকে কেউ ইয়ে করে, যে আপনি সব ধরনের নিডস পার হয়ে আপনি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডসে চলে গেছেন। So a motivation person is ready to act. How the person acts is influenced by his or her own perception of the situation. Perception is the process by which people select, organize, and interpret information to form a meaningful picture of the world. মানে পারসেপশনও কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যে আপনার প্রোডাক্ট সম্বন্ধে হচ্ছে বা একটা আপনার প্রোডাক্ট সম্বন্ধে কনজিউমার কি ধরনের পারসেপশন নিয়ে আছে সেটাও কিন্তু বাইং বিহেভিয়ারে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। সো ওই পারসেপশনটা কিন্তু আপনাকে তাকে চেঞ্জ করতে হবে। সে যদি নেগেটিভ পারসেপশনের সাথে থাকে আপনি কিন্তু সেটাকে পজিটিভ পারসেপশনে
ইয়ে করতে পারেন। তারপরে লার্নিং থিওরিজ, লার্নিংটা হচ্ছে আপনার কি, যে একটা হিউম্যান বিহেভিয়ারকে কিন্তু চেঞ্জ করে ফেলতেছে থ্রু লার্নিং প্রসেস। যে কোনো একটা লার্নিং প্রসেসে কি হয়, আপনার বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এক 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 স্ট্যাটাস থেকে অন্য একটা স্ট্যাটাস। আপনি যখন একটা লার্নিং প্রসেস থাকবেন, তখন আপনার স্ট্যাটাস থেকে অন্য স্ট্যাটাস আপনি ট্রান্সফার হবেন। সো লার্নিং থিওরিস্ট সে that most human behavior is learned. Learning occurs through a interplay of drivers, stimuli, cues, response, reinforcement. এই লার্নিংটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে, আপনি আপনার কাস্টমারকে কিন্তু লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু সেটা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু তাদের বিহেভিয়ারাল অ্যাটিটিউড চেঞ্জ করতে পারেন। আর বিলিফ ইজ এ ডিসক্রিপটিভ থ্রো দ্যাট এ পারসন হোল্ডস attitude describe a person relatively consistent evaluates feelings, tendencies toward an object or idea. বিলিফ হতে পারে যে আপনার বিলিফ সবসময় হচ্ছে কি আড়ং-এর প্রোডাক্টে আপনি ইউ আর টোটালি লয়াল টু আড়ং প্রোডাক্ট, অথবা দেখা যাচ্ছে যে একটা সার্টিন এইজের সার্টিন লোক কিন্তু সবসময় হচ্ছে আপনার ইউএসটিসি থেকে পারচেজ করতেছে ক্লোদিংটা আর কি। তারপরে একটা একটা গ্রুপ সবসময় হচ্ছে আপনার বিশ্বাস করে যে অ্যাপলটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ওয়েদার তাকে কি তার নিড অনুযায়ী সার্ভ করতেছে কিনা ইট ডাজন্ট ম্যাটার। তার ভ্যালু হচ্ছে যে আমি অ্যাপল ইউজ করলে আমি একটা সোশ্যাল স্ট্যাটাস পাবো, রিকগনিশন পাবো। অনেকে ইউজ করে হচ্ছে কমফোর্টের জন্য, অনেকে স্ট্যাটাসের জন্য ইউজ করে। সে দেখা যাচ্ছে যে যত ধরনের গ্যাজেট আছে সবকিছু কিন্তু সে অ্যাপলের ইউজ করতেছে। আমার কলিগ আছে এরকম যে টোটালি ইনভেস্ট করে অ্যাপলের মোবাইল ইউজ করে, অ্যাপলের হেডফোন ইউজ করতেছে, অ্যাপল ওয়াচ ইউজ করতেছে। তার যত গ্যাজেট আছে সে কিন্তু অ্যাপল ইয়ে করছে। সে কিন্তু আপনার ক্লোদিং এ কিন্তু সে এত কনসাস না। সে কিন্তু তার যে অফিসিয়াল অ্যাটার গুলো আছে সে কিন্তু ওটা খুবই নর্মাল অ্যাটার মেনটেন করে, কিন্তু সে যখন গ্যাজেটে যাচ্ছে সে কিন্তু অ্যাপলে চলে যাচ্ছে। সো এটা একটা বিলিফ, ঠিক আছে। সো এই বিলিফটা কিন্তু ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু মার্কেটার্সরা কিন্তু কাইন্ড অফ লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু এই বিলিফ গুলো ক্রিয়েট করতে পারে। 7:30 বাজছে না? আপনাদের ক্লাস আছে নেক্সট ডে? আপনাদের ক্লাস কয়টায় নেক্সট? স্যার আজকে কোনো ক্লাস নেই। আজকে ক্লাস নাই? 7:45 ক্লাস আছে। 7:45, তাহলে আমি 40 পর্যন্ত কন্টিনিউ করি না? জি স্যার। আচ্ছা, বাইং ডিসিশন বিহেভিয়ার এন্ড দ্য বায়ার ডিসিশন প্রসেস। সো এখানে ডিসিশন প্রসেস, কমপ্লেক্স বাইং বিহেভিয়ারটা কি বলছে? টাইপস অফ বাইং ডিসিশন বিহেভিয়ার, একটা হচ্ছে কমপ্লেক্স বাইং বিহেভিয়ার, একটা হচ্ছে ডিসোনেন্স রিডিউসিং বাইং বিহেভিয়ার, আরটা হচ্ছে হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার, আরটা হচ্ছে ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ার। আমি খুব শর্টে বলবো, ঠিক আছে। কমপ্লেক্স বাইং বিহেভিয়ার হচ্ছে consumer buying behavior in situations characterized by high consumer involvement in a purchase and significant perceived differences among brands. Consumers may highly involved when the product is expensive, risky, purchase infrequently, and highly self-expressive. যখন কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনবে এবং সেটা রিচ আর পারচেসটা খুব ইনফ্রিকুয়েন্টলি। আমি যদি মোবাইলের কথা বলি, ঠিক আছে, মোবাইল যখন কিনতে যাবে তখন দেখা যাচ্ছে যে এটা এক্সপেন্সিভ কিনতে যাচ্ছে, এমনকি এটা টেকনোলজি, এটা একটু রিস্কও থেকে যায়, আর এটা ফ্রিকুয়েন্টলি কিনে না। সেক্ষেত্রে হচ্ছে এটা কমপ্লেক্স বাইং বিহেভিয়ারের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখেন পাশের যে ইয়েটা দেখেন, বক্সটা দেখেন সেখানে হচ্ছে কমপ্লেক্স বাইং বিহেভিয়ার বলতেছে হাই ইনভলভমেন্ট থাকে কনজিউমার। সেটাতে যখন কোনো কমপ্লেক্স বাইং বিহেভিয়ার থাকে, বিহেভিয়ার হয়, সেটা হচ্ছে তাদের ইনভলভমেন্টটা বেশি থাকে, তার ইনফরমেশন বেশি নেওয়ার চেষ্টা করে। ডিসোনেন্স রিডিউসিং বিহেভিয়ার হচ্ছে বিহেভিয়ার consumer buying behavior in situation characterized by high involvement but few perceived difference among brands. তারা তাদের ইনভলভমেন্টটা হচ্ছে হাই, কিন্তু
তার খুব কম ব্র্যান্ড এর মধ্যে ইনভলভ থাকবে। কমপ্লেক্সে হচ্ছে তারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুঁজবে, তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন ইয়ে করবে, কারণ আর ডিসোনেন্স বলতেছে ডিফারেন্সটা কি, তাদের ইনভলভমেন্টটা হাই থাকে কিন্তু খুব লো ব্র্যান্ডের মধ্যে থাকবে। Dizziness reducing buying behavior occurs when consumers are highly involved with an expensive, infrequent, or risky purchase but see little differences among brands. In this case, because perceived brand differences are not large, buyers may stop around to learn what is available but buy relatively quickly. ঠিক আছে। উপরের যে কমপ্লেক্স বাইং বিহেভিয়ার, তারা হচ্ছে কি তাদের সময় থাকে অনেক, যেহেতু একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনতে হবে, তাকে কিন্তু তারা দেখা গেছে সে বসুন্ধরা যায় 15টা দোকানে ঘুরে বেড়াচ্ছে, আর দেখা যাচ্ছে যে সময় কম বাট হাই ইনভলভমেন্ট আছে, সে কিন্তু ঘাটাঘাটি করছে, অনলাইনে ঘাটাঘাটি করে বসুন্ধরা সে গিয়ার গ্যাজেটে গিয়ে সে দেখলো দুই একটা মোবাইল দেখে ব্র্যান্ড দেখে সে কিন্তু মোবাইলটা নিয়ে নিল, ঠিক আছে। তারপর হচ্ছে ভ্যারাইটি হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার। আচ্ছা, হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার এখানে বলতেছে লো ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে। কাস্টমারদের ইনভলভমেন্ট লো ইনভলভমেন্ট কি এটা সম্ভবত ফ্রিকুয়েন্টলি হয়। আচ্ছা, হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার, কনজিউমার বাইং বিহেভিয়ার ইন সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই লো কনজিউমার ইনভলভমেন্ট এন্ড ফিউ সিগনিফিকেন্ট পারসিভড ব্র্যান্ড ডিফারেন্সেস। খুব ব্র্যান্ড ডিফারেন্সেস খুব কম, তারা ব্র্যান্ড নিয়ে খুব চিন্তা করে কম। ফর এক্সাম্পল, টেক টেবল সল্ট, consumer have little involvement in this product category and they simply go to the store and reach for brand. হ্যাঁ, তার ওই যে দৈনন্দিন যে প্রোডাক্ট গুলো আছে আর কি, সে একটা ধরেন মিনা বাজারে গেছে, মিনা বাজারে গিয়ে দেখা গেছে যে তার লবণ লাগবে, সে কোন সামনে যে ব্র্যান্ডটা পাচ্ছে ওখান থেকে লবণ নিয়ে আসতেছে, এটা ফ্রিকুয়েন্টলি পারচেজ করতেছে এবং লো এক্সপেন্সিভ। এখানে তাদের ইনভলভমেন্টটা কম থাকে। আর ভ্যারাইটি সিকিং বিহেভিয়ার হচ্ছে আপনার এদের ইনভলভমেন্টটাও লো থাকে, কিন্তু এগুলো হচ্ছে এক্সপেন্সিভ, লো এক্সপেন্সিভ, নট দ্যাট মাচ এক্সপেন্সিভ হবে। আচ্ছা, এটা হ্যাবিচুয়ালের সাথে ডিফারেন্স কি আমরা খুঁজে বের করি। কনজিউমার বাইং বিহেভিয়ার ইন সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই লো কনজিউমার ইনভলভমেন্ট বাট সিগনিফিকেন্ট পারসিভড ব্র্যান্ড ডিফারেন্সেস। উপরটা ছিল ফিউ ব্র্যান্ড ডিফারেন্সেস, ওরা খুব হাতের কাছে যা পাইছে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে তারা সিগনিফিকেন্ট ব্র্যান্ড, তারা কিছু ভালো ব্র্যান্ড খুঁজে, তাদের চয়েস থাকে। ফর এক্সাম্পল, when buying cookies a consumer may hold some beliefs, choose a cookie brand without much evaluation and then evaluate the brand during consumption, but the next time the consumer সে কি নেক্সট টাইমে কি করে আবার কিন্তু চেঞ্জ করতেছে, সামথিং ডিফারেন্ট সে কিন্তু খুঁজতেছে, সুইচ করতেছে। সো এই চারটা আপনি বাইং টাইপস অফ বাইং ডিসিশনের চারটা কিন্তু আপনি ধরেন যদি ডিফারেন্স খুঁজে না পান, তাহলে কিন্তু আপনার পরীক্ষা হলে যখন একদম একটা এমসিকিউ দিয়ে দিল, আপনি কিন্তু ধরতে পারবেন না। বাইং ডিসিশন বিহেভিয়ার এন্ড দ্য বায়ার, এখানে কি বলছে, দ্য বায়ার ডিসিশন প্রসেস হচ্ছে নিড রিকগনিশন। আমি বললাম না যে ডিসিশন মেকিং প্রসেস কয়টা বাজে? আচ্ছা, এটা টপিকটা শেষ করে দিই। হ্যাঁ, একদম এটা আমরা যেহেতু ডিসকাস করে ফেলছি লাস্ট ক্লাসে, আমি এটা শেষ করতে বেশিক্ষণ লাগবে না। ডিসিশন মেকিং প্রসেস আপনারা কিন্তু এটা, আমি বলবো যে এই জিনিসটা বুঝে নেবেন, আর তো মাথায় ঢুকাই নেবেন, লাইফ টাইম এটা লাগবে। যে কোনো কর্পোরেটে যাবেন, যে কোনো ডিসিশন মেকিং প্রসেসে আপনার এই জিনিসটা স্টেপটা লাগবে। হুট করে কেউ কিছু জিজ্ঞাসা করলে আপনি এই জিনিসটা স্টেপ বাই স্টেপ বলে দিতে পারবেন। পরীক্ষা হলে যে কোনো এটা কিন্তু ডিসিশন মেকিং প্রসেস, এটা কিন্তু যে কোনো ইয়া করা লাগবে, ঠিক আছে। আপনি যখন ইয়েতে যাবেন, ম্যানুফ্যাকচারিং এ কোনো যে ব্ল্যাক বেল্ট আছে, তারপরে বিভিন্ন ধরনের আছে না, সিক্স সিগমা যে ট্রেনিং গুলো আছে, ওগুলাতে কিন্তু আপনার এই ডিসিশন মেকিং প্রসেস গুলা কিন্তু স্টাডি করায়, ঠিক আছে। সো এখানে ডিসিশন মেকিং আমরা কি বলছি, নিড রিকগনিশন মানে হচ্ছে আপনার প্রথমে আপনার নিডটা অ্যারাইজ হতে হবে। সেকেন্ড হচ্ছে ইনফরমেশন সার্চ, আপনি ইনফরমেশন খুঁজবেন, ইনফরমেশন খুঁজে আপনার কাছে 50টা ব্র্যান্ডের ইনফরমেশন আছে, ওখান থেকে আপনি ইভালুয়েশন অফ অল্টারনেটিভস, আপনি 5টা ব্র্যান্ড আপনি সিলেক্ট করবেন আপনার ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, দেন হচ্ছে পারচেজ করবেন। ওই 5টা ব্র্যান্ড থেকে আপনি ফাইনাল ডিসিশন নিয়ে একটা ব্র্যান্ড আপনি পারচেজ করবেন। আর পোস্ট পারচেজ বিহেভিয়ারটা হচ্ছে আমি কি বলছিলাম এর আগে, ইয়েতে ছিল কন্ট্রোল, যে পোস্ট পারচেজ বিহেভিয়ার পারচেজ করার পরে আপনি ইভালুয়েট করবেন যে আপনি যে ডিসিশন নিচ্ছেন সেটা কি
আপনার ইয়ে অনুযায়ী ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে দেন আপনি আবার সেকেন্ড পয়েন্টে চলে যাবেন, ইনফরমেশন সার্চ করবেন, ইনফরমেশন সার্চ করে অথবা ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ, আপনি যে 5টা ব্র্যান্ড চুজ করছেন ওখান থেকে দেখা যাচ্ছে অ্যানাদার 5টা ব্র্যান্ড আবার চুজ করলেন, সেখান থেকে আপনি আবার পারচেজ করবেন, পারচেজ করে আপনি ইভ্যালুয়েট করবেন। সো কন্ট্রোল পারচেজে কিন্তু আপনার পোস্ট পারচেজ বিহেভিয়ারটা চলে আসে। স্যার আরেকবার বলবেন একটু। ওকে, আমি সিম্পলি যদি বলি আপনি একটা ড্রেস আপনি কিনবেন, সো আপনার হচ্ছে কি আগে ড্রেসটা কেনার জন্য আপনার নিড অ্যারাইজ হতে হবে যে আমার, হ্যাঁ আমার একটা ড্রেস কিনতে হবে, আমার ইন্টারভিউ আছে মুখ দিনে, আমার জন্য একটা নতুন একটা ড্রেস কিনতে হবে। সো ওই ড্রেসটা কিন্তু ওটা কিনতে হবে কি কারণে, আপনার নিড রিকগনাইজ করতে পারছেন। দেন হচ্ছে এই ড্রেসটা আপনি কোথা থেকে নেবেন, ইনফরমেশন সার্চ করবেন, আমার কি আড়ং থেকে ড্রেসটা কিনতে হবে, না আমি ইনফিনিটিতে যাব, না আমি সেলর্সে যাব, না আমি বসুন্ধরার নর্মাল যে দোকানগুলো আছে ওগুলোতে যাব, নাকি আমি এলিফেন্ট রোডে যাব, নাকি আমি গাউসিয়াতে যাব, কাপড় কিনে কাটা কাপড় কিনে আমি টেলার্স থেকে সেলাই করব। সো ইনফরমেশন সার্চ করলেন, সার্চ করে এখান থেকে ইভালুয়েট করবেন যে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম যে আমি গাউসিয়াতে গিয়ে আমি কাটা কাপড় কিনে সেলাই করতে পারবো না, আর আমাকে একটু মোটামুটি আমি এলিফেন্ট রোডে যাব না, কারণ আমাকে একটু ভালো একটা ব্র্যান্ডের ড্রেস কিনতে হবে, ভালো আর একটু ভালো দামে। দ্যাট ডাজন্ট মিন এলিফেন্ট রোডে ভালো ড্রেস পাওয়া যায় না, আমি ওটা মিন করতেছি না, এটা ইয়ের উপরে। তারপরে দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে ঠিক আছে আমি সেলর্সে ঘুরে ঘুরে দেখি, আর ইয়েতে যাই, কি বলে আপনার আড়ংয়ে যাচ্ছি, আপনি সেলরে যাচ্ছেন, আড়ংয়ে যাচ্ছেন, তারপর আপনি বসুন্ধরা গেলেন, আপনি তিনটাতে কিন্তু একটা সেলরে গেলেন, দেন আড়ংয়ে গেলেন, তার বসুন্ধরায় গেলেন, আপনি ইভালুয়েট করলেন এই তিনটা ব্র্যান্ডে গিয়ে ইয়াতে গিয়ে কিন্তু আপনি ইভালুয়েট করলেন, ইভালুয়েট করে আপনি ধরেন বসুন্ধরায় গেলেন হচ্ছে ইয়েলোতে গেলেন, হ্যাঁ এই তিনটা ব্র্যান্ড আপনি ইভালুয়েট করে আপনার কাছে মনে হচ্ছে যে আমার আড়ং থেকে আমি ড্রেসটা নেব, দেন আপনি কিন্তু আবার আড়ংয়ে গেলেন, পরের দিন আড়ংয়ে যে আপনি ফাইনালি ওই ড্রেসটা নিয়ে নিচ্ছেন, পারচেজ করছেন, পারচেজ করে আপনি কি করছেন, ইন্টারভিউ আপনার পারপাস ফুলফিল হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে ড্রেসটা কিনছেন ওটা হচ্ছে 5% শ্রিঙ্কেজের ক্ষেত্রে 10% শ্রিঙ্কেজ হয়ে গেছে, আপনার বডিতে ফিট হচ্ছে না, তখন আপনি বললেন যে না আমার আসলে এই ড্রেসটা আড়ং থেকে নেওয়া হয় নাই, পোস্ট বিহেভিয়ার পারচেজ। আপনি হয়তো দেখা গেছে যে আড়ংয়ে গিয়ে আপনি একটা কমপ্লেন করলেন, অথবা দেখা গেছে যে নেক্সট টাইম আপনি আড়ং থেকে একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনি এটা আপনার ডিসিশন ইভালুয়েশন, যে ইভালুয়েশনে আপনি সেটা আপনার ইম্প্যাক্ট ফেলবে। সো এটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, এটা কি এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, আপনি আপনার মতো করে এখন ড্রেস না হোক আপনি একটা মোবাইল কিনবেন, ঠিক আছে, আপনার মতো করে আপনি একটু এটা সাজায় নিয়ে কিন্তু এই এই পয়েন্টগুলোর সাথে আপনি ইয়ে করবেন, পয়েন্টগুলো দেখা যাচ্ছে আপনার মুখস্থ করা লাগবে না, আপনার স্টেপ বাই স্টেপ মনে থাকবে, ঠিক আছে। So এখানে the buyer decision process for new product. So a new product is a good service or idea that is perceived by some potential customers as new. It may have been around for a while, but our interest is in now how customers learn about the products for the first time and make decision on whether to adapt them. Okay, fine. New product decision making এ সর্বপ্রথম হচ্ছে কি একটা কোম্পানি বা মার্কেটার্স কি করবে, সে তো অবশ্যই অ্যাজ এ আপনি মার্কেটিং ম্যানেজার আপনি নিউ প্রোডাক্ট বাজারে ছাড়বেন, ঠিক আছে, আপনার প্রথম কাজ কি হবে, কেউ কি আনসার দিতে পারবেন, এনিওয়ান? অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আপনি কি করবেন? মার্কেট যাচাই, সরি স্যার মার্কেট যাচাই করবো। আপনি তো মার্কেট যাচাই করে লঞ্চ করে দিয়েছেন প্রোডাক্ট, আপনার কাস্টমার টার্গেট কাস্টমার ইয়ে করছেন, আপনার প্রথম কাজ যেটা হবে হচ্ছে, আমার সময় নেই তো আমি আনসারটা দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে ডিস্টার্ব করলাম না। প্রথম কাজটা হচ্ছে আপনি ব্র্যান্ডিং করবেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন, আপনার একটা প্রোডাক্ট গেছে আপনি কনজিউমারকে রিচ করবেন, বারবার টিভিতে অ্যাড দিবেন, অনলাইনে অ্যাড দিবেন, আপনি বিলবোর্ড টাঙা দিবেন, ঢাকা শহর পুরা সাইল আপ করে ফেলবেন এক বিলবোর্ড টাঙা, মানে আপনি কাস্টমারকে এটা খাওয়াই ছাড়বেন, কাস্টমার যেতে বাধ্য হবে, ঠিক আছে, কাস্টমার অ্যাডাপ্ট করতে বাধ্য হবে। So the product adoption process এখানে দেখেন made up of 5 stages: awareness, interest, evaluation, trial and adoption. Awareness create করলেন, awareness create হলো, interest create হলো, evaluate করলো, সে ট্রায়াল নিল, ওই যে আপুটা আরো ড্রেস কিনলো, ট্রায়াল নিল, এটা নতুন প্রোডাক্টের কথা বলতেছি আমি, ট্রায়াল করলো, ট্রায়াল করে যদি উনি স্যাটিসফাই হয় দেন হচ্ছে অ্যাডাপশন করবে, ওই ওই প্রোডাক্টটা ইউজ করা শুরু করবে, আদারওয়াইজ হচ্ছে ওই প্রোডাক্টে সে যাবে না।
তো এই যে একটা নিউ প্রোডাক্ট যখন অ্যাডাপ্ট করতে হয়, সেই অ্যাডাপ্টেশনের প্রসেস এই 5টা প্রসেসের মধ্যে দিয়ে যায়। এই যে অ্যাওয়ারনেস, the consumer become aware of the new product but lacks information about it. The consumer seeks ইন্টারেস্টে বলছে এই স্টেপে এসে কি করতেছে, ইনফরমেশন সার্চ করতেছে। ইভালুয়েশন, এখন কনজিউমার কিন্তু ইভালুয়েট করতেছে। নেক্সট হচ্ছে ট্রায়াল, হচ্ছে সে ট্রায়াল স্টেজে হচ্ছে সে ট্রায়াল করতেছে। ট্রায়াল করার পরে সে যদি স্যাটিসফাই দেন হচ্ছে সে অ্যাডাপ্ট করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে নিউ প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে আপনার বাইং ডিসিশন। থ্যাঙ্কস। এনি কোশ্চেন টিল নাও? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। রুহুল আমিন বলছি, কেমন আছেন স্যার? জি, ভালো আছি। তাহলে আপনি বলেন। স্যার এই যে প্রথম যে স্লাইডটা দিয়েছিলেন ওইটা আমি একটু গ্রোথ করেছি, তো জি, ওই যে একটু ইয়া পাওয়া গেছে আর কি। 15 নাম্বার এবং 16 নাম্বার পেজের ইনফরমেশন গুলো অলমোস্ট সেম স্যার, একটু কাইন্ডলি দেখবেন। মনে হয় এটা কপি হয়ে গেছে আর কি। তাহলে 15 সেম না- স্লাইড হবে আর কি। জি স্যার, 15 নাম্বার পেজ এবং 16 নাম্বার পেজের ইনফরমেশন গুলো সেম আছে আর কি। তাহলে একটা স্লাইড ডাবল হয়ে গেছে, ওটা আপনার একটা যে কোনো একটা স্কিপ করে ফেলবেন। হ্যাঁ, জি মানে বলেন। ওইটার ওই 16 নাম্বারে যে টপিকটা আছে কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, ওইটা মনে হয় ডিসকাশন হয় নাই স্যার আগে, তাহলে ওইটা তো হয়তো দরকার হবে। আপনি একটু সময় নিয়ে দেখবেন স্যার কাইন্ডলি। আর ওকে। ওই যে 23 নাম্বার পেজে যে বক্স গুলো আছে ছোট ছোট ইয়ার লেখার, ওগুলো আসলে পড়া যায় না স্যার, বোঝা যায় না। আমার ওগুলো মনে হয় একটু একটু বড় করে দিতে হবে ফন্ট। পয়েন্ট বড় করে দিতে হবে না, আমি আসলে ইয়ে 23 থেকে 23 নাম্বার পেজে স্যার। 23 নাম্বার না, 15, 16 আর 23, ঠিক আছে, ওটা আমি জি স্যার, জি দেখবো, দেখে ইয়ে করে নেবো। আর জি কারো স্যার। কোনো কোয়েশ্চেন আছে এই যে রিলেটেড? সো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লোজ করতে পারি। থ্যাংক ইউ রুহুল, আমি ওটা চেক করে জি দেখবো। আর স্যার। নেক্সট আমরা মঙ্গলবারে ইনশাআল্লাহ ট্রাই করবো ক্লাস অ্যাটেন্ড করতে। মঙ্গলবার আমি ক্লাস রাখতে যাচ্ছি, কারণ হচ্ছে মঙ্গলবারের পর হচ্ছে বৃহস্পতিবার। সো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ক্লাসগুলা শেষ করতে পারি, তাহলে হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি কোশ্চেন নিয়ে কিন্তু একটা 2 দিনের ক্লাস রাখবো। সো জি স্যার। আপনারা ওইভাবে পার্টিসিপেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? স্যার মঙ্গলবার কি সেম টাইমে হবে? সেম টাইমে 6টায়। জি জি, ইনশাআল্লাহ স্যার। জি, যদি না কোনো আমার ইস্যু থাকে আমি তো টাইমটা একটু আগে পরে করব, তাও আমি ঠিক আছে জেনে স্যার, আপনি নিয়ে গ্রুপে করবো। স্যার একটু মেসেজ দিয়ে দিন কাহিনী, তাহলে হবে। স্যার ঠিক আছে। মঙ্গলবার টাইমটা একটু পরে দেওয়া যায় না স্যার? 7টার পরে দিকে দেওয়া যায়? 7টায়? আচ্ছা, জি 7টায় স্যার। আমি 7টায় আমি আপনাদের যে অ্যাডমিনের ইয়ে আছে, জুয়েল আছে, জুয়েলের সাথে আমি কথা বলে দেখবো। উনি যদি বলে যে 7টায় দিলে মানে 7টা থেকে মিনিমাম তো 8:30 পর্যন্ত পড়াবে, যে ওর পরে আর কোনো ক্লাস নেই, দেন আমি 7টায় নিয়ে যাবো, ঠিক আছে? আমি এটা মাইন্ডে রাখলাম, আমি কথা বলবো, ডিসকাস করবো। নাই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাও